প্রেম তৃষা। ইশরাত জাহান জেরিন। পর্ব 46 থেকে 29। আদিত্য শাখাওয়াতের পাকস্থলী যেন গলাধকরণ করা বিষাক্ত পিত্ত ছুঁড়ে ফেলার জন্য অধীর হয়ে উঠল। শিরা উপশিরা পর্যন্ত কেঁপে উঠছে, তার রক্তে বরফ জমে কঠিন হয়ে গেছে। বাতাসে এমন এক বিকট পচনশীল মৃতদেহের গন্ধ, যা মানুষের নাসারন্ধ্র ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। নরকেও হয়তো এমন বিষাক্ত গন্ধের উদ্ভব হয়নি। এখানে টিকে থাকা মানে বমির আসতে ভয়, আত্মার দমবন্ধ হয়ে মৃত্যুর দিকে ধীরগতিতে হাঁটা। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো প্রশ্নেই মেয়েলি মৃতদেহটি কার? মৃতদেহ কি আদৌ মৃত্যুর পর বিশ্রাম পেয়েছে, নাকি নিষ্ঠুর কোনো বিকৃত মস্তিষ্ক তাকে অকথ্য নিষ্ঠুরতায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছে? এই ভগ্নদেহ হয়তো বছর খানেক আগে নিঃশ্বাসবিহীন হয়েছে। তা সত্ত্বেও কত কৌশলে তাকে আবার জীবিতের ছদ্মবেশে হাজির করার নরপিশাচি পরীক্ষা চালানো হয়েছে। দেহটি অর্ধকঙ্কাল, আর বাকি অংশ অনেকখানি আলগা চামড়ার টুকরো দিয়ে কদর্যভাবে জোড়া লাগানো। প্রতিটি চামড়ার রং ভিন্ন, কখনো অতল অন্ধকারের মতো কালো, কখনো হিমের মতো বিবর্ণ সাদা। মৃত্যুদূতের কর্মশালার নমুনা। দেহের বিভিন্ন স্থানে অস্ত্রোপচারের সেলাইয়ের দাগ, যা দেখে মনে হচ্ছে কসাইখানার দক্ষ কসাইও বোধহয় লজ্জায় মাথা নত করত। মাথার একাংশে চুল, আর বাকি অংশ হাড়ের শুষ্ক রূপ। একটি ভয়ঙ্কর পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক অবশেষের মতো। সেই চুলও এক মানুষের মাথার নয়। বহু মানুষের মাথা থেকে ছেঁড়া চুল জোড়া লাগিয়ে মিথ্যা পরিচয় গঠন করা হয়েছে। চোখের কোটরশূন্য ভয়াল গহর, ঠোঁটে অমানবিক বিকৃতি। উপরের ঠোঁট অন্য কারো, নিচের ঠোঁট অন্য কারো দেহ থেকে ছেঁড়া। আর দুর্গন্ধ। এমন গন্ধ যা শুধু নোংরা নয়, বরং শয়তানের প্রলয় শ্বাসের মতো হারে প্রবেশ করে আত্মাকে ধ্বংস করতে সক্ষম। আদিত্য আর দেরি না করে বাইরে চলে এলো। প্রেম এখনো ভেতরে আছে। এত আগ্রহ নিয়ে ওই লাশটাকে দেখছে। বিশেষ করে লাশের গলায় ঝুলতে থালা একটা লাল রঙের হীরার নেকলেসের দিকে। হঠাৎ আহাদ এসে তার পেছনে দাঁড়ায়। একবার লাশের দিকে তাকিয়ে অন্যবার প্রেমের দিকে তাকায়। অতঃপর বলে, স্যার আপনাকে ডেকেছে। থানা থেকে কল এসেছে। প্রত্যুষ দেওয়ান স্বয়ং আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে। এমনিতেও উত্তর সব তার কাছে। যেতে তো হবেই। তাই যেহেতু সে ডেকেছে, তাই বোধ করি দেরি করা ঠিক হবে না। আদিত্য স্যার বাইরে আছে, আপনি আসুন। প্রেম আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুম থেকে বাইরে বের হয়ে আসে। আহাদ পুনরায় একবার লাশের দিকে তাকায়। তারপর লোকেদের বলে, লাশটা টেস্টে পাঠানোর ব্যবস্থা করো। কার লাশ জানতে হবে। সাইকোর মুখের বয়ান যথেষ্ট নয়। আর তাছাড়া এই রুমে আরো ভালো করে তালাশি করো। একটা ক্লু যাতে হাতছাড়া না হয়। আর অবশ্যই এই রুমের আশপাশে যেন কোনো আউট পার্সন এলাও না হয়। আহাদ কথাগুলো বলে আর অপেক্ষা করল না। জলদি বাইরে চলে গেল। বাইরে স্যার দাঁড়িয়ে আছে। লোকাল থাকায় অনেক কাজ। শালার পুলিশ যদি নিজেদের কাজ একটু ভালো মতো করত, তবে এত নগণ্য একটা বিষয়ে ইন্টেলিজেন্স অফিসারের টিমকে আসতে হতো। সবে মাত্র বিয়েটা হলো, হানিমুনটা আটকে দিল এই সরকারি চাকরি। গজব পড়বে সব কটার ওপর। হলুদ বাল্বের ঝিমিয়ে পড়া আলোর নিচে বসে আছে প্রত্যুষ। তার সামনের চেয়ারে প্রেম আর আদিত্য বসে আছে। প্রত্যুষকে পরপর অনেকগুলো প্রশ্ন ছোড়া হয়েছে। দেখা যাক গল্প তার বানোয়াট হয় নাকি বাস্তব। প্রেম হাতের ফোনটা রেখে প্রত্যুষকে বলে, এবার বল ভাই, তিথি কোথায়? প্রত্যুষ হেসে বলল, আমি জানতাম উত্তর জানার জন্য আমার কাছে ঘুরে ফিরে আসতে হতো। আমি অপেক্ষাতেই ছিলাম। তাহলে আর না ঘুরাই, সব যেহেতু জানাজানি হয়ে গেছে, তবে বাকিটা কেন অজানা রইবে? তিথি আমার সঙ্গে ছলনা করেছে, তবুও আমি তাকে মাফ করে দিয়েছি। সে স্বামীর কাছ থেকে আমার কাছে চলে এসেছিল। জানিস, ওর বিয়ের পর ওর কাছে গিয়েছিলাম একবার। তারপর জানতে পেলাম তার বাবা মা নাকি তাকে জোর করে ওই লোকের সঙ্গে বিয়ে দিয়েছে। ভয়ে সে আমাকে বলতে পারেনি। তিথিকে তখন বললাম আমার কাছে চলে আসতে। সে প্রথমে রাজি হলো না। তারপর একদিন আবদার করলো মানুষের মাংসের বিরিয়ানি খাওয়ার। সেই থেকে আমি খুন করতে থাকি। বলেই একাল হাসল প্রত্যুষ। প্রেমের এসব শুনে রাগ হচ্ছে। এসব তো সেই আগের কথাই। এক কথা বারবার শুনতেও বিরক্ত লাগে। প্রেম টেবিলের ওপর আঘাত করে উঠে গেল। প্রেম তেজি গলায় প্রত্যুষকে বলল, বাল, তোমার জন্য আমার বউয়ের সঙ্গে বিক্রিয়া হতে পারছে না। আমার হানিমুনকে তুমি একেবারে বালমুন মানিয়ে দিয়েছ। এত বিক্রিয়া করে হবে? বংশবিস্তার বুঝুন না চুদির ভাই। আদিত্য টেনে টুনে প্রেমকে বাইরে নিয়ে এলো। প্রেমের রাগ হচ্ছে। প্রচণ্ড রাগ হলে তার আবার বউকে প্রচণ্ড আদর করতে ইচ্ছে করে। এই আচ্ছা মুসিবতে ফেসেছে সে, নইলে বউয়ের সঙ্গে ইতিপূর্বে দফায় দফায় বিক্রিয়া শেষ করল। ধাত হাসপাতালের চলে যাবে নাকি? বউ তো তার অসুস্থ। কিন্তু প্রেম যে আর অপেক্ষাও করতে পারছে না, শরীরের শিরাগুলো কামড়ে ধরছে। উহু বউকেই লাগবে, যে করেই হোক।
প্রেম আদিত্যকে বলল, এখানকার কার্যক্রম আপনি সামলান, আমি প্রোডাক্ট আবিষ্কারের কাজটা সেরে আসি ভাই। মানে, বিজ্ঞানী নাকি? তো কি মনে হয় প্রতিটি পুরুষ মানুষই একজন বিজ্ঞানী? তারা না থাকলে এত এত আবিষ্কার হতো না, আর এত এত জনসংখ্যা বৃদ্ধি পেত না। যাই, আমি বিজ্ঞানীটা আপাতত একটা হেভি জিনিস আবিষ্কার করে বংশ বজায় রেখে আসি। পুরুষ বিজ্ঞানী হলেন নারী কি? গবেষণার সময় যে ইঁদুর ব্যবহার করা হয় না, ওইটাই হলো নারী। আমরা আবিষ্কারকগণ পরিশ্রম করি, ওদের মাধ্যমে ফলাফল আসে। আদিত্যের মাথায় প্রেমের কোনো কথাই ঢুকল না। প্রেম অপেক্ষা না করে লেদারের জ্যাকেটটা গায়ে জড়িয়ে হাতে সিগারেটে শেষ টানটা বসিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল বাতাসে। তারপর হেলমেট মাথায় পরে বাইকে উঠে যায়। আসছে শীত, এমন আবহাওয়ায় বউয়ের মতো হিটার থাকতে থানায় এক আতপাগলের সঙ্গে থানায় বসে থাকা প্রেম নেওয়াজের পক্ষে মোটেও সম্ভব নয়। প্রেম হাসপাতালের কেবিন রুমে পা টিপে প্রবেশ করে। বাইরে অঙ্কুর দাঁড়িয়েছিল, শিমলা ভেতরে। অঙ্কুরকে দিয়ে শিমলাকে কেবিন থেকে বের করে বলল, মেলা ধন্যবাদ বউটাকে টেক কেয়ার করার জন্য। যাও বাবা অঙ্কুর, রাত হয়েছে, বাড়ি গিয়ে ফরজ কাজ সেরে আসো। অঙ্কুর ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে? ভেতরে আসো জানেমান, তোমার সঙ্গে 6-9 খেলে মানে বুঝাচ্ছি। শালার ভাই, ভালো হয়ে যাও। খারাপ ছিলাম কবে রে? হে শালা, এখন কেটে পড়ো দেখি। অঙ্কুর শিমলাকে নিয়ে চলে যেতেই প্রেম রুমের দরজা লাগিয়ে দেয়। বাতি বন্ধ। তৃষা ঘুমাচ্ছে। এ বাবা, ঘুমের ঔষধ দেওয়া হয়েছে নাকি? ইচিং বিচিং টিচিং চা করার সময় তৃষা ছটফট না করলে তো ফিল আসবে না, মনে হবে লাশের সঙ্গে আস্তাক ফিরুল্লাহ করা হচ্ছে। প্রেম ফোনের স্ক্রিন অন করে তৃষার পাশ দিয়ে বসতেই তৃষার ঘুম হালকা হয়ে যায়। তৃষা তার দিকে তাকাতেই প্রেম বলে উঠল, শব্দ করো না শোনা। আপনি এখানে? এখন এখানে, একটু পর সর্বাঙ্গে বিচরণ করব। মানে? প্রেম তৃষার গালে চুমু দিয়ে বলল, শরীরে ব্যথা আছে। খুব ব্যথা হচ্ছে? আগের তুলনায় কম? তাহলে তৈরি হও, ব্যথা আরেকটু বাড়িয়ে দেব। তৃষা কিছু বলতে যাবে তার আগেই প্রেম তার ঠোঁটে চুমু বসিয়ে দেয়। বিছানায় তৃষাকে ঠেলে নিজের জায়গা দখল করে চটজলদি তৃষার উপরে ঝুঁকে বলল, ভুলেও শব্দ করিস না কিন্তু বিটার হাট। 100 বার করব। এটা হাসপাতাল, আপনার বাসরঘর না। লুচ্চামির একটা লিমিট আছে। ওই লিমিটের আমি পেছনে মারি। আর একটা কথা বললে এমন পানিশমেন্ট দেব, শেষে ডাক্তার এসে অপারেশন করতে হবে। প্রেম থামুন বলছি। দূরে সরেন। হিস্যস শোনা, ডোন্ট সে স্টপ, অনলি সে স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। তৃষা আর কোনো কথা বলার সুযোগই পেল না। বলবে কি করে? এই লোক সেই অবস্থায় দেখেছে। বউ মরে যাচ্ছে অসুখে, আর সে মরে যাচ্ছে বউকে কাছে পাওয়ার অসুখে। ছাহ ফকিরা কাজকারবার চলবে। প্রেম তৃষা। ইশরাত জাহান জেরিন। পর্ব 46, শেষ অংশ। রহস্য উন্মোচন পর্ব 2। প্রেমের শরীরে এই তীব্র শীতেও ঘাম ঝরছে। এটা ডাবল বেডের কেবিন। তৃষার পাশে শুতে কষ্ট হচ্ছে না। তাছাড়া সিঙ্গেল বেড হলেও বউকে সে নিজের বুকের ওপর রাখত। শত হলেও বউ নামক হিটার বলে কথা। তৃষা প্রেমের বুকেই অভিমান নিয়ে শুয়ে আছে। হঠাৎ প্রেম তার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করল, শোনা কষ্ট হচ্ছে খুব? আপনাকে বলেছিলাম রয়সয় কাজ করুন। সব কিছুতে জলদিপনা। শালীর ঘরে বউ, পরিশ্রম করলাম আমি, আর কষ্ট লাগে তোর? তখন তো বাধা দেছি। যত সব নাটকের বস্তা। তৃষা মুখ ভেঙচি কাটতেই প্রেম তার ঠোঁটে চুমু খেয়ে কাছে আসতে নিলে তৃষা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। চেঁচিয়ে বলে, এই হাইব্রিড করলা। আরেকবার কাছে আসার চেষ্টা করলে করলার রস চিপুরে তেতো ভাব দূর করে দেব। প্রেম ভ্রু কুচকে উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, ওই কোচলাকচলি ছাড়া তুমি চুলও ফেলাতে পারবে না। আসেন আপনার তা ফেলে দেখাই। শালীর ঘরের বউ, তোর মুখের ওপর বোম মারার আগে ওয়াশরুমে যা। আর হ্যাঁ, দরজা আটকাবি না। আমিও আসছি একটু পর। শালার ভাই, তোমার ওয়াশরুম চাপলে তুমি যাও। কথায় আছে না, যার হাগে ধরে সে নিজেই দৌড়ায়। প্রেম কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। এই কনকনে শীতের মধ্যে শরীর ভিজিয়ে আসতেই দেখল তৃষা ঘুমিয়ে গেছে। প্রেম তৃষার পাশে এসে বসল। মুখের দিকে তাকিয়ে কি সব ভেবে হঠাৎ ঘুমন্ত তৃষার জামা উপরে উঠিয়ে ক্ষতর দিকে তাকালো। ওই জানোয়ারের বাচ্চার কত বড় সাহস প্রেমের জানের ওপর আঘাত করে। ও ভেবেছে কি মুক্ত হয়ে যাবে? কঠিন জীবন অপেক্ষা করছে ওর জন্য। জানের বদলে জান যাবে। প্রেম তৃষার ক্ষতর ওপর আলতো করে চুমু দিয়ে জামা নামিয়ে গায়ে চাদর টেনে দেয়। জানালার কাছে আসতেই পেছনের কিছু কথা মনে পড়ে যায়। প্রত্যুষের কাছে যাওয়ার আগের ঘটনা। থানাতে প্রেমের জন্য অপেক্ষা করছিল হেতিজা। কালুর বাপ অনেক কষ্টে সিদ্দিক নেওয়াজকে হোটেলে নিয়ে গিয়েছেন। থানায় কেবল হেতিজা আর প্রেমা ছিল। প্রেম থানায় ঢুকতে না ঢুকতেই হেতিজা তাকে আঁকড়ে ধরেন। কেঁদে কেটে চেঁচিয়ে আর্তনাদ করে বলেন, আমার ছেলেকে ছেড়ে আমায় বন্দি করো। সে অসুস্থ তাই এমন কাজ করেছে। ওর কোনো দোষ নেই। একজন অসুস্থ মানুষের কি কোনো শাস্তি হতে পারে?
আমার ছেলে পাগল, সে অসুস্থ, অন্তত এই উছিলায় তাকে ছেড়ে দেও। ছেলে ছাড়া আর কে আছে আমার বলো? ছেলে অসুস্থ তুমি কি করে জানো? তার মানে কি প্রত্যুষ যা যা করেছে সবই তুমি আগ থেকে জানতে ফুফি? প্রেম এক মুহূর্তে থমকে যায়। তারপর পুনরায় বলে, দেখো তুমি আমাদের সত্য বলে সাহায্য না করলে তোমার ছেলের শাস্তিও কমবে না, তাকে আর না পারবে কখনো দেখতে, না শাস্তি থেকে বাঁচাতে। হেতিজা একটা ঢোক গিলে কেবল, তারপর বলে, বলছি বাবা, সব বলছি। কেবল ছেলেটাকে রেহাই করো প্রেম বাবা। প্রেম হাত দুটো বুকের কাছে ভাঁজ করে বলল, একটু নিরিবিলি আলাপ করলে ভালো হতো না? তদন্ত কক্ষের বাল্বের হলুদাভ বাতির নিচে বসে আছে হেতিজা। শীতের মধ্যে খাম টিপটাপ করে পড়ছে কপাল বেয়ে। সেদিকে পাত্তা নেই কারো। সবাই কান পেতে চেয়ে আছে তার ঠোঁটের ফাঁক গলে বের হওয়া জবানের দিকে। হেতিজা প্রেমের দিকে একবার তাকালো, একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুরু করলো। প্রত্যুষের সঙ্গে তিথি নামক মেয়েটির 7 বছরের সম্পর্ক ছিল। দুজনের মধ্যকার সম্পর্ক এতটাই গভীর ছিল যা দেখে বিবাহিতই লাগত। সাধারণ বিবাহিত মানুষদের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংসার করলে যেমন সম্পর্ক তৈরি হয় ঠিক তেমনি। প্রত্যুষ প্রায় তিথিকে বাড়ি নিয়ে আসত। আমরা একসঙ্গে গল্প করতাম। প্রত্যুষের ইন্টেলিজেন্স অফিসার হওয়ার সেই ছোট থাকতেই খুব ইচ্ছে ছিল। মেধাবী ছাত্র বলতে পারো। প্রত্যুষ ঠিক করে রেখেছিল চাকরিটা পেলেই বিয়ের পিঁড়িতে বসবে। আমার আর প্রত্যুষের মধ্যকার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এত ব্যস্ততা, পড়ালেখার চাপে প্রত্যুষ মানুষদের সঙ্গে মিশতে পারত না। আমার সঙ্গে দিন শেষে সব শেয়ার করত। আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে উঠি। ছেলের শান্ত মুখটার দিকে একবার তাকালে দুনিয়ার কোনো কষ্ট আর কষ্ট মনে হতো না, বিশ্বাস করো। সেই ছেলে চাকরির প্রিপারেশন নেওয়ার সময় তিথি আচমকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মধ্যে টাকার লোভ জন্মায়। অনেকদিন আগ থেকেই হয়তো বুড়ো ব্যাটা হাতিয়ে নেওয়ার ইচ্ছে ছিল। তাই তো আমার অমন ছেলেটাকে কষ্ট দিয়ে বিয়ে করেছে। ওর জন্য আমার ছেলেটা অসুস্থ হয়। এত এত অপরাধে জড়িয়ে পড়ে। প্রেমের মুখ দেখে মনে হলো এসব বানোয়াটি গল্প তার খুব একটা পোষালো না। সে আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে একবার তাকালো। মুহূর্তেই ওপাশের সেল থেকে ভেসে এলো প্রত্যুষের বেদনাদায়ক আর্তনাদ। হেতিজা অস্থির হয়ে উঠে ছেলের কাছে যাওয়ার জন্য দাঁড়াতেই আহাদ এসে বাধা দিল। আদিত্য হেসে বলল, আপনি সত্য বলবেন কি? নাকি আপনার ছেলেকে থেরাপির ডোজ বাড়িয়ে দেব? পাশ থেকে প্রেম তিতকুনি কেটে বলল, আরে ভাই, ডিম থেরাপি দিবেন নাকি? তাহলে কিন্তু আমি ডাইনোসরের ডিম কিনে নিয়ে আসব। এই শুনুন, কাজটার দায়িত্বে আমাকে রাখা হোক। আমি আবার থেরাপি স্পেশালিস্ট। বলেই চোখ মেলে একগাল হাসল প্রেম। তবে হেতিজার চোখ মুখ জুড়ে আতঙ্কের পাহাড়। সে চোখটা একবার বন্ধ করে পুনরায় খুলল। তিথি রূপে গুণে অপরূপা ছিল। তিথি শুরু থেকেই আমার ছেলেকে অনেক ভালোবাসত। তবে সেই ভালোবাসাই তিথির জন্য কাল হয়। পাপি তো আমার ছেলে একা নয়, আমিও কম কোথায়। প্রত্যুষ যখন 10 বছরের ছিল তখন তার পাপা পাপন দেওয়ানের সঙ্গে এক সন্ধ্যায় বিরাট ঝগড়া হয়। পাপনের সঙ্গে সেই ঝগড়া মারামারি পর্যায়ে চলে যায়। আমি সারাটা জীবন একজনকে চেয়ে এসেছি, আর বাবা শেষে তার সম্মানের কথা রাখতে সম্পদ দেখে অচেনা কারোর সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন। তবুও বছর চলে গেল, প্রাক্তন ভুলতে পারলাম কই। পাপন আমায় যে ভালোবাসেনি তা বললে ভুল হবে, তবে সংসার করতে হবে, বাধ্যবাধকতা মানতে হবে, তাই সবটা মেনে নিচ্ছিলাম। তাছাড়া আর কিছুই নয়। তখন প্রেমা কোলের শিশু। এক সন্ধ্যায় প্রাক্তনের কল আসে ফোনে। হঠাৎ এত বছর পরও যখন জানতে পারি সে এখনো আমার অপেক্ষায়, আমায় ভালোবাসে, সেই থেকে মাথা পুরো বিগড়ে যায়। প্রত্যুষের স্কুল ছুটির পর তাকে নিয়ে একদিন প্রাক্তনের সঙ্গে দেখা করতে চাই। প্রত্যুষ এত কিছু বুঝতো না। যা বুঝাতাম তাই বুঝত। এভাবে আমি আবারও প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। হঠাৎ একদিন পাপন বিষয়টা বুঝতে পারে। যেদিন তার কাছে প্রথম হাতে নাতে ধরা খাই সেদিন অনেক ঝামেলা হয় বাড়িতে। কিছু সময় কেটে যায়। তারপর একদিন ঠিক করি পালিয়ে যাব। পালানোর প্রস্তুতিও নেই। তবে পাপন ধরে আনে। সেদিন পাপনের সঙ্গে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে পাপনের মাথায় আঘাত করতেই সে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে কেবল রক্ত আর রক্ত দেখতে পাচ্ছিলাম। লাশ কি করব বুঝতে পারছিলাম না। প্রত্যুষ তখন নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখছিল। ছেলে ছোট থেকেই মা ভক্ত। সেই ভক্তের জোর কাজে লাগাই আমি। সেদিন উপায় না পেয়ে রুমের মধ্যেই পাপনের মরদেহ টুকরো টুকরো করি। প্রত্যুষকে বলেছিলাম, বাবা খারাপ মানুষ। যারা তোমার মনে কষ্ট দিবে তাদের এমন পরিণতিই করবে। ছেলেকে বুঝিয়েছিলাম, বাবা অন্য মা আনতে চেয়েছিল, তাই আম্মু কষ্ট পেয়ে তাকে শাস্তি দিয়েছে। তাই ছেলেও হাতে হাতে সেদিন আমায় সাহায্য করে। কাজ শেষ করে ওই দিন বাসায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম। কিসের বিরিয়ানি জানো? পাপনের মাংসের বিরিয়ানি। বলেই হাসল হেতিজা।
তারপর অনেক দিন চলে যায়, অ্যাক্সিডেন্ট বলে ঘটনার দামা চাপা দেওয়া হয়। খুন যে হয়েছে সেটা ভাবার কোনো বিষয় নেই। এমন ভাবে মাংস কাটা হয় দেখতে অ্যাক্সিডেন্টই মনে হয়েছিল। পাপনের মৃত্যুর পর বাবা এসে আমাকে সহ আমার সন্তানদেরকে ঢাকায় নিয়ে আসে। তারপর আর প্রাক্তনের ফোন আসেনি। আস্তে আস্তে আমার চিন্তাধারার পরিবর্তন আসে। ছেলে মেয়েদের দিকে মনোযোগী হই। আমি হেতিজার সত্যি অতীত ভুলে কেবল মাত্র আমার ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়। আমার মতোই একদিন প্রেমে পড়ে। তিথি মেয়েটিও তো কম ভালোবাসত না তাকে। তবে আস্তে ধীরে বুঝতে পারি আমার ছেলেটা কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, তিথি একবার নিঃশ্বাস নিলেও তার কৈফিয়ত তাকে দিতে হতো। একটু ভুল হলে ভয়ানকভাবে টর্চার করত। প্রথমত খারাপ কিছু আন্দাজ করলেও তারপর পুরান ঢাকার একটা পুরনো বাড়িতে ছেলের টর্চার সেল আবিষ্কার করি। নানাভাবে তিথিকে সেখানে অত্যাচার করা হতো। এমনকি শেষে এমন অবস্থায় চলে গিয়েছিল যে তিথি তার পরিবারের মানুষেদের সঙ্গেও ঠিক করে কথা বলতে পারত না। শেষে একদিন তিথি নিজের জীবন বাঁচানোর জন্য বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার উদ্দেশ্য ছিল একটা সুস্থ জীবন। সেই ছেলের যদিও অনেক টাকা পয়সা ছিল, তবে আমি তিথিকে চিনি, ভালো পরিবারের মেয়ে। দরিদ্রতা দেখে বড় হয়নি, তাই টাকার লোভ তার মধ্যে ছিল না। প্রত্যুষের জন্য সবকিছু করতে রাজি ছিল সে। তবে তার বিয়ে হওয়ার পর প্রত্যুষের মধ্যে আরো রাগ ক্ষোভ বাড়ে, আরো ভয়ানক হয়ে ওঠে। বিয়ের পরদিনই সে তিথিকে জিম্মি করে সকলের অগোচরে। প্রত্যুষ সব বিষয়ে আমার সঙ্গে শেয়ার করত, তার কোনো কর্ম আমার অজানা নয়। সেদিন যখন তিথিকে ধরে আনে তখনও আমি নিষেধ করেছিলাম, কিন্তু শুনেনি। আমার সামনে তিথিকে খুন হতে দেখেছি, শরীর সব মাংস আলাদা করে রান্না করতে দেখেছি। তিথির লম্বা চুল ছিল, সেই চুল কেটে জীবিত অবস্থায় মাথা নেড়া করে দিয়েছে তিথিকে। আর মারার পর কি মেরেছে? মারার কাজ তো জীবিত থাকা অবস্থাতেই করে ফেলেছে। আচ্ছা তোমরাই বলো, দোষই তিথির না? আমার ছেলের সঙ্গে প্রেম করে অন্য কাউকে বিয়ে করলে তো পরিণতি এমনই হওয়ার কথা ছিল। মেয়েটা এখনো বুঝল না আমার ছেলে তাকে কত ভালোবাসত। কেবলমাত্র ওই মেয়েকে ভালোবেসে আমার ছেলে পাপ করেছে। তাই দোষী আমার ছেলে নয়, ওই মেয়ে তিথি। আদিত্য এক মুহূর্তের জন্য থমকে যায়। জিজ্ঞেস করে, তাহলে যে আপনার ছেলে বলল তিথি মরেনি, ওই রুমে তিথিও ছিল, সেসব কি? আদিত্য আরো কিছু প্রশ্ন করার আগেই হাসপাতাল থেকে ডাক্তারের কল আসে। আদিত্য কেবল জিজ্ঞেস করে, লাশটা কার? সেটা জানা যায়নি। হঠাৎ আহাদ দৌড়ে সেলের মধ্যে প্রবেশ করে। হেতিজা তখনও চুপ। তাকে করা প্রশ্নের এখনো কোনো জবাব তার কাছে নেই। আহাদকে বিচলিত হতে দেখে আদিত্য জিজ্ঞেস করে, কি হয়েছে? কোনো সমস্যা? স্যার, লাশের গলায় যেই লকেটটা ছিল তা খুলতে সক্ষম হয়েছে। সেখানে ছবি আছে। আই থিঙ্ক ভিকটিমের ছবি। কই দেখি। আদিত্য লকেটটা হাতে নেয়। ছবিটার দিকে তাকানোর আগেই লকেটটা টেনে প্রেম নিজের হাতে তুলে নেয়। ছবিটার দিকে তাকাতেই আওড়ায়, ও মাই গড, তিথি। প্রেম হাসপাতালের মর্গে যায়। আপাতত ভয়ানক এই লাশটাকে রাখা হয়েছে মর্গেই। লাশ বললেও তো ভুল হবে। পুরোটা জুড়ে মানুষের আলগা চামড়া কেবল লাগিয়ে দেওয়া হয়েছে জোর করে। কি বিশ্রী, বিদ্যুটে গন্ধ যে বের হচ্ছে। দম ফেলা মুশকিল। প্রেম লাশের দিকে একবার তাকিয়ে হাতের লকেটের দিকে তাকালো। এত বছর ধরে এভাবে এই হাড়গোড় পড়েছিল, এসব দেখে কি মানুষ চেনা যায়? লাশের গায়ে যখন এই লকেট দেখেছিল তখন পরিচিত মনে হয়েছিল, তবে খেয়াল করতে পারছিল না এই লকেট সে দেখেছিল এর আগে। এত চিন্তা ভাবনা করার পর শেষে এখন মনে পড়েছে, তিথির জন্মদিনে প্রত্যুষ তাকে এটি গিফট করেছিল। কেনার সময় অনেকগুলো অপশন দেখিয়েছিল প্রেমকে। প্রেম নিজেই এই লকেটটা পছন্দ করে দিয়েছিল। হেতিজা খুনি, তারও শাস্তি হবে। তবে তার চেয়ে আগে মা ছেলের মানসিক চিকিৎসার দরকার। কারণ কোনো সুস্থ মানুষ তো ৩-৪ বছর যাবৎ একটা মৃতদেহের সঙ্গে থাকতে পারে না। মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেওয়ার ফলেই তো এই হাল। তৃষাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রুমের ভেতর নাকি তিথি ছিল, তাকে দেখেছে কিনা, তখন সে কেন এমন প্যানিক অ্যাটাক করেছে এইবার বুঝতে পারছে প্রেম। আসলে ওই রুমে তিথি নামক কেউ ছিলই না। তিথিকে প্রত্যুষ অনেক আগেই হত্যা করেছিল। ৩-৪ বছর যাবৎ সে এই লাশকে জীবিত ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়েছে। যেই সকল মেয়েরা অন্য ছেলেদের বিয়ে করত তাদের একটা লিস্ট তৈরি করত প্রত্যুষ। আইনের চাকরিটা এই ক্ষেত্রে তার জন্য বেনিফিট হিসেবে কাজ করেছে। সে ওই ধরনের মেয়ে মানুষকে খুঁজে খুঁজে টার্গেট করে মারত। মেরে তাদের চুল সংগ্রহ করত, এক এক সময় এক এক পার্টের মাংস চামড়া কেটে কেটে সংগ্রহ করত। আবার শরীরের কোমল অংশ থেকে মাংস কেটে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে খেত। কত ভয়ানক মানসিক সমস্যা! প্রত্যুষ যখন তিথিকে হত্যা করে তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না।
তবে হত্যা করার পর সেই মানসিক অবস্থা হঠাৎ করে এমন ভয়ানকভাবে অন্য রূপ একাই নিয়েছিল নাকি এর পেছনেও কারো হাত ছিল। এই গল্পের কিছুটা সমাধান হয়েছে, আরও অনেকটা রহস্য হয়ে মস্তিষ্কে জটলা পাকাচ্ছে। এবার এই কেসের শেষ ব্যক্তির কাছেই যাওয়া যাক। রহস্য উন্মোচনে প্রেম যাকে সর্বশেষে রেখেছে, আশা করা যায় সে অনেক কিছুই জানে। কারণ ঘটনাগুলো এতদিন যাবৎ নেওয়াজ বাড়িতেই হয়েছে। আর নেওয়াজ বাড়ির একটা পাতা নড়ার শব্দ যেই মহান ব্যক্তি সবার আগে টের পান, অন্তত বাড়ির মধ্যে লুকিয়ে থাকা এত সব গল্প সে জানবে না, তার অজান্তে হয়েছে ভাবলেই হাসি পায়। হঠাৎ মর্গে কেউ একজন প্রবেশ করল। প্রেম পেছনে না ফিরেই সেই প্রবেশকারীর পায়ের শব্দ শুনে আন্দাজ করতে পারল কে তার পেছনে দাঁড়িয়ে আছে। প্রেম পকেট হাত গুজেই পেছনে না ফিরে প্রশ্ন করল, এবার তোমার পালা। সত্য বলবেন নাকি মিথ্যে তা তোমার বিষয়, তবে জীবনগুলোকে অন্ধকারে আর ঠেলে দিও না। পাপ কারা ঢাকে যেন? যারা সবচেয়ে বড় পাপী হয়, যাদের বিরাট কোনো পাপ লুকায়িত আছে। তোমার কোন পাপ লুকায়িত জানতে পারি? প্রেম এইবার পেছনে ফিরে তার তাকায়। সিদ্দিক নেওয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। সিদ্দিক নেওয়াজের মুখটা কেমন গম্ভীর আর শুকনো থেকেছে। সে প্রেমকে বলল, চলো একটু বাইরে হাঁটাহাঁটি করি। প্রেম কথা না বলে এগিয়ে এলো। হয়তো সে বাইরে খোলা হাওয়ায় যেতে ইচ্ছুক। দুজনে অন্ধকার রাস্তায় পাশাপাশি হাঁটছে। মোখলেস আসতে চেয়েছিল সঙ্গে, তবে সিদ্দিক নেওয়াজ নিষেধ করে দিয়েছেন। সিদ্দিক নেওয়াজ অন্ধকার আকাশের দিকে চেয়ে বললেন, কিছু গল্প আমাদের না জানাই ভালো। তবে সেই গল্পের রহস্যের নিকট যখন কেউ পৌঁছে যায় তখন তার রহস্য উদ্ধার না করে ফেরার উপায় থাকে না। আমি মিথ্যের চাদর দিয়ে যেই রহস্য ঢেকে রেখেছিলাম, তুমি তা সত্যিটা দিয়ে তুলে ফেলেছ। এখন পুরোটা না জানা অবধি তুমি নিজেও কবু শান্ত হবে না, শান্তি পাবে না। তাহলে শুনো, তোমার ফুফু হেতিজা ছোট থেকেই পাগলাতে ছিল। প্রথমে আমি আর তোমার দাদি রোকসানা ভেবেছিলাম ছেলেমানুষই হয়তো। বাচ্চা মানুষ সব আস্তে ধীরে ঠিক হবে। তারপর সমস্যা বাড়তে থাকলো। তোমার বাবা পরাগ নেওয়াজ শান্ত স্বভাবের হলেও হেতিজা বিবৃত মস্তিষ্কের হতে শুরু করলো। হেতিজার বয়স তখন 5। স্কুলে ভর্তি করা হয় তাকে। প্রথম দিনই পেন্সিল ঢুকিয়ে সহপাঠীর চোখ অন্ধ যখন করে দিয়েছিল তখনও যদি কোনো ব্যবস্থা নিতে পারতাম। যার ছেলের চোখ নষ্ট হয়েছে বেচারা গরিব ছিল বলে কোনো একটা ভাবে ঝামেলা এড়াতে পেরেছিলাম। হেতিজা ছোট থেকেই দেখতাম একা একা কথা বলতো। কার সঙ্গে কথা বলছো জিজ্ঞেস করতেই কত মানুষের নাম বলতো। এভাবে হেতিজা বড় হয়, তার পাপ বাড়তে থাকে আর আমরা অসহায় বাবা মামের ভালোর জন্য তার করা পাপ ধামাচাপা দেওয়া শুরু করি। একটা সময় পরে পাপনের সঙ্গে বিয়ে ঠিক করলাম। দেখলাম বিয়ের পর পরিবর্তন হয়েছে। তবে পাপন কিন্তু হেতিজার অতীতে করা কাজগুলো সম্পর্কে জানত না। এসব খবর কেউ জানলে হেতিজাকে বিয়ে করত। সংসার ভালোই চলছিল দেখে আমরাও নিশ্চিত হই। 1 মিনিট, ফুফু নাকি একজন প্রেমিক ছিল। তার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়ার কারণ? হেতিজার কখনোই কোনো প্রেমিক ছিলই না। আগেই বলেছিলাম সে কল্পনা করত সারাক্ষণ। সারাদিন একা একা কথা বলতো। হেতিজার ছোট থেকে লেখালেখিতে পটু ছিল। সেই দেখে তার জন্য অনেক উপন্যাসের বই কেনা হতো। ওইসব পড়ত সারাক্ষণ। যখন যেই গল্প পড়ত তাতেই ঢুকে যেত। উপন্যাসের নায়ককে কল্পনা করত, সংসার করত কিসব বলতো। শেষে দেখলাম এসবে আরও পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, তাই উপন্যাস পড়াও তার বন্ধ করি। তবে ওই যে উপন্যাসের চরিত্রের রেশ তার হয়তো কাটেনি। সেখানে থেকেই কাউকে সে সারাক্ষণ কল্পনা করত প্রেমিক রূপে। তার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভাবতে শুরু করে উপন্যাসের সেই প্রেমিক চরিত্র তার প্রাক্তন হয়ে গেছে। তাই সংসারী মেয়ে যেমন প্রাক্তনকে ভোলার চেষ্টা করে সেও তাই করা শুরু করলো। আমি বিয়ে দিয়েও মেয়েকে নিজে চিন্তায় থাকতাম, তাই হেতিজাকে 24 ঘন্টা নজরে রাখার ব্যবস্থা করি। তারপর একদিন জানতে পারলাম প্রত্যুষকে নিয়ে স্কুল যাওয়ার সময় পার্কে সে একা একাই কার সঙ্গে কথা বলে। দিনকে দিন এই সমস্যা বৃদ্ধি পায়। আফসোস লেগেছিল, কারণ হেতিজার অনেক চিকিৎসা করা হয়। ওকে বিদেশ থেকেও চিকিৎসা করে এনে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সমস্যা বুঝি শেষ, তারপর বুঝলাম এই সমস্যা শেষ নয়, বরং নতুন করে শুরু। যা ভয় পেয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ সমস্যা হয়। হেতিজা মনে করতে শুরু করে স্বামী পাপন তার এবং তার প্রাক্তনের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই স্বামীকেই সে হত্যা করে। কিন্তু ফুফু বলল তার স্বামী নাকি তাকে এবং তার প্রাক্তনকে একসঙ্গে দেখেছে আর সন্দেহ করেছে। আর বুঝলাম ফুফুর সব কল্পনা, কিন্তু পাপন সে তো আর ফুফুর প্রাক্তনকে দেখেনি, তাহলে সে ঝগড়া বিবাদ কেন করেছে? আর প্রত্যুষকে তো ফুফু সব জায়গায় নিজের সঙ্গে করে নিয়ে যেত। যখন সে দেখেছে তার মা পার্কে কোনো মানুষের সঙ্গে নয় বরং একা একাই কথা বলছে, তাহলে সে চুপ ছিল কেন? কিছু বলেনি কেন? পাপন কোনো প্রাক্তনকে নিয়ে ঝগড়া করেনি। হেতিজা নিজেই সারাদিন তার কাছে প্রাক্তনকে নিয়ে আলোচনা করত। একসময় সে বিরক্ত হয়ে যায়।
কোনো পুরুষই তার স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা সহ্য করতে পারবে না, স্বাভাবিক। তাই হেতিজার ওপর সে নজর রাখতে গিয়ে আবিষ্কার করে তার সেই জটিল রোগের বিষয়। একা একা কথার বিষয়টি কারোর সঙ্গে। যেই সন্ধ্যায় হেতিজা পাপনকে মেরেছিল সেই সন্ধ্যায় পাপন হেতিজাকে জিজ্ঞেস করেছিল, তোমার কোনো সমস্যা আছে? একা একা কথা বলো কেন? তবে হেতিজা তো কানে কেবল একটাই কথা শুনতে পায়, তোমার প্রাক্তনকে আমি হত্যা করব। হেতিজা ভাবছিল পাপন তাকে তার প্রাক্তনের কাছে যেতে দিবে না, তাই খুন করে ফেলে স্বামীকে। আর বাকি রইল প্রত্যুষ। তাকে যখন নেওয়াজ বাড়িতে আনি তখন আমারও মনে একই প্রশ্ন জাগে, তাই তারও পরীক্ষা করি। আফসোস আমার শেষ হয় না। কারণ হেতিজার যেই সমস্যা, বিরল রোগ ধরা পড়েছিল, তাও একই রোগ ধরা পড়ে। হেতিজাকে নিজের কাছে আনার পর তার আবারও চিকিৎসার ব্যবস্থা করি। এইবার চিকিৎসা হয় দীর্ঘ সময় ধরে, এবং বাড়ি ফেরার পর সে একেবারে সুস্থ ছিল। প্রত্যুষেরও একই চিকিৎসা করতে চাই, তবে ডাক্তার জানায় এখনো প্রত্যুষের রোগটা সঠিকভাবে ধরতে পারছে না তারা। মায়ের রোগের সঙ্গে কিছু তো একটা পরিবর্তন আছে তার। তারপর তোমরা দুই ভাই তো একসঙ্গে বড় হও চোখের সামনে। প্রত্যুষের মধ্যেও কোনো কিছু দেখতে পাইনি। ধীরে ধীরে সে বড় হয়, তুমি হলে। প্রত্যুষ প্রেম করাও শুরু করে দিল। মাঝে তোমার বাবার মৃত্যুর তুমি এক রক্ষা হয়ে যাও, তোমাদের মাঝে ঝামেলা হওয়ার পর দুই ভাই আলাদা হয়ে যাও। সেই রাতের কথা, রোকসানায়ের আগের দিন রাতে মারা গিয়েছিল। আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। রোকসানা অনেক দিন ধরেই অসুস্থ ছিল। তার সেবা যত্নের দায়িত্ব হেতিজার তদারকিতে ছিল। হঠাৎ ভয়ানকভাবে তার খুন হয়। খুন? দাদুর খুন হয়েছে মানে? সে না সিঁড়ি থেকে পড়ে মারা যান? আমি তো তখন বাড়িতেই ছিলাম, নিজের হাতে দাদুকে মাটি দিয়ে আসি। হ্যাঁ, খুনি হয়। তবে বিষয়টি আমি, মোখলেস আর খুনি ছাড়া কেউ জানত না। তুমি ট্যুরে ছিলে। বাড়ি আসতে আসতে লাশের শেষ গোসল শেষ হয়ে যায়। তাই সাদা কাফনের নিচে লাশের সঙ্গে হওয়া বহু জিনিস তোমার অজানায় থেকে যায়। তোমার দাদুর মৃত্যুর পর আমি সবচেয়ে বড় শোকর হই। আজও ভাবলে কেমন শিরশির করে ওঠে গা। আমার রোকসানাকে খুন করেছে। আমি যতক্ষণে বাসায় পৌঁছাই ততক্ষণে সে মৃত ছিল। বৃদ্ধ অসুস্থ শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়েছিল। সিদ্দিকের চোখে জল। কথা বলতে পারছে না ঠিক মতো করে। শরীর কেমন কাঁপছে। প্রেম তার দিকে তাকাতেই সে পুনরায় বলতে শুরু করল, প্রত্যুষের ভয়ানক সত্তা সেদিন চোখে ধরা পড়ল। জানতে পারলাম সে কত ভয়ানক। আসলে তার মা হেতিজাকে সবসময় রোকসানার সেবা যত্নের বিষয়ে খেয়াল রাখতে হতো। নিজের মায়ের এমন ব্যস্ততা সে মানতে না পেরে নানিকেই মেরে ফেলে। তাও আবার যেন তেন মৃত্যু নয়। প্রেম একটার পর একটা ধাক্কা খাচ্ছে। প্রশ্ন করলেই এত এত বিষয় বের হয়ে আসছে যে এখন প্রশ্ন করতেও কেমন যেন ভয় লাগছে। কিন্তু তুমি কি করে জানলে ওইসব প্রত্যুষের কাছে? সে যখন মাংস কাটছিল তখন গিয়ে পৌঁছায় আমি। হয়তো সেদিন চুপ করে না গেলে আমার সবচেয়ে বড় সম্পদ তোমাকেও প্রত্যুষ শেষ করে ফেলত। আজকে এত সব বলার মতো অবস্থায় আমি থাকতে পারতাম না। প্রত্যুষের হুমকির কারণে আমি রোকসানার খুনকে আড়াল করি। প্রত্যুষের আলাদা একটা গুণ আছে। সে মানুষের স্বভাব বৈশিষ্ট্যের নকল করতে পারে। তার চেয়ে বড় কথা, সে বাইরে থেকে নিজেকে একভাবে আর ভেতরে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারে। তারপর থেকে শুরু তার একের পর এক পাপ। তিথিকে যেদিন হত্যা করেছিল সেদিন হেতিজাও তার সঙ্গে ছিল, তাকে সাহায্য করেছে। ভেবেছিলাম হেতিজা তো সুস্থ হয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। এই বাসাতেই সবার অগোচরে প্রথমে তিথিকে নির্যাতন করা হয়। এমন না যে প্রত্যুষ কেবল তাদের মেরেছে যারা একজনকে ভালোবাসে অন্য জনকে বিয়ে করেছে, বরং কারণ ছাড়াই একটা সময় ধরে সে মানুষ মারত, কেবল মাত্র মানুষের মাংসের বিরিয়ানির লোভে। সে মানুষ কম নরখাদক বেশি ছিল। সৃষ্টিকর্তার এত সুন্দর রূপের পেছনে কি ভয়ানক গল্প, চরিত্র লুকিয়ে তা প্রত্যুষকে না দেখলে জানতেই পারতাম না। তিথিকে মারার পরও তাকে সে কল্পনা করেছে, প্রত্যুষ যখন যেই জায়গায় যেত তিথির শরীরের কোনো অংশের সাথে রাখত। মৃত শরীরকে সে কখনো সাজাত, কখনো জোড়া লাগানোর চেষ্টা করত, আবার কখনো মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে যেত। এসব নিজের চোখে দেখা। কখনো তো দেখলাম রুমে কেউ নেই, তবে সে একা একা কথা বলছে তিথির সঙ্গে। সে কল্পনায় তিথির সঙ্গে ঘুরতে যেত, সময় কাটাতো, এমনকি শারীরিক সম্পর্কেও গিয়েছে, অথচ সব তার ভ্রম ছিল। তিথি তাকে ধোঁকা দিয়েছে, এটা কেবল প্রত্যুষের কল্পনা ছিল। বাস্তবে তো তিথির বিয়ে হয়নি। কি? হ্যাঁ। হেতিজার ওপরে মোখলেস নজর রাখত। সেখানে থেকেই সব জানা। আসলে প্রত্যুষ তিথির প্রেমে পড়ার সময় কিন্তু স্বাভাবিকই ছিল। ছেলের এই পরিবর্তন হেতিজা মেনে নিতে পারছিল না। মানে হচ্ছে, হেতিজা ছোট থেকেই চেয়েছিল প্রত্যুষ তার মতো হোক। প্রেমাকে নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। প্রেমা আজও হয়তো এত ভয়ানক সব গল্প জানে না, কিংবা জানে, আরো অনেক কিছুই জানে যা আমাদের অজানা।
হেতিজাকে আমি কেবল পাপনকে খুন করার দায়ে থেকে বাঁচানোর জন্য ঢাকায় আনি না। তাহলে সে মানুষ খুন করা শুরু করে, ছেলেকে মাংসের বিরিয়ানি খাওয়ার অভ্যাস করে তুলে খুন করা। এসব পাগলের মতো আচরণ অনেকটাই বলতে পারো মায়ের থেকে শেখা প্রত্যুষের। এখানে আসার প্রথম দিকেও আমাদের বাড়ির অনেক কাজের মানুষ মারা যেত, তখন বুঝতে পারিনি এসব কার কাজ। পরে বুঝতে পারি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়, নিজেই এসবে গভীরভাবে লিপ্ত হয়। কিন্তু তিথি তার জীবনে আসার পর আস্তে আস্তে ভালোবাসার টানে পরিবর্তন আসতে শুরু করলে হেতিজা তা মেনে নিতে পারে না। তিথির নামে ভুল বুঝিয়ে তাকে নিজ হাতে ধরে বেঁধে সেই জবাই দেয়। যেদিন হেতিজার মাংসের বিরিয়ানি রান্না হয় সেদিন হেতিজা নিজ হাতে মশলা বেটে দেয়। এসব কি করে ভুলবো? আমি সব জেনেও বোবার মতো পড়ে থাকতাম। তাহলে প্রত্যুষের সঙ্গে আমার ঝামেলা হওয়ার পরও সে আমায় কেন খুন করেনি? কারণ সে তোমায় টোপ হিসেবে ব্যবহার করছিল। তোমার পছন্দের গান, পছন্দের কাজকর্ম, স্বভাব বৈশিষ্ট্য সব ধারণ করেছিল সে, যাতে কখনো বিপদে পড়লে তুমি ফেঁসে যেতে পারো। তোমার তৃষাকে একবার চেয়েছিলাম চট্টগ্রাম পাঠিয়ে দিতে, কারণ যেদিন দেখলাম প্রত্যুষের নজর গেছে তৃষার ওপর সেদিন থেকেই ভয় কাজ করা শুরু করে আমার মধ্যে। আর তৃষার সঙ্গে ঘটনা যে তোমার সঙ্গে জড়িয়ে যাবে সেই ভয়ে ছিলাম। প্রত্যুষ কখনোই তৃষাকে ভালোবাসেনি, কেবল মারাই ছিল তার উদ্দেশ্য। আর হেতিজা তৃষাকে ছেলের বউ বানাতে চেয়েছিলি মূলত তৃষাকে প্রত্যুষের হালাল শিকার বানানোর জন্য। তাই আমি চেয়েছিলাম তুমি আর তৃষা যাতে দূরেই থাকো। কিন্তু ওই নরপিশাচ তো পিছু ছাড়ার তো নয়, সে ক্ষতি করার জন্য সেখানে চলেই গেছে। আমি দাদা হিসেবে ব্যর্থ। প্রেম। সিদ্দিকের চোখ থেকে অশ্রু গড়িয়ে প্রেমের মাথাটা কেমন যেন শিরশির করছে, অচল লাগছে নিজেকে। এত কিছু তার চোখের সামনেই হলো অথচ সে কিছু জানে না। জানবে কেমন করে? জানার কোনো চেষ্টা করেছ? দিন রাত 24 ঘন্টা বাইরে আড্ডা দিয়েছে, বাড়ি মানুষের খোঁজ নেয়নি। তিথির বাবা মা হয়তো আজও মেয়ের অপেক্ষায় বসে আছে। প্রেম তার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে, তাও শেষবার প্রত্যুষের কাছে যাবে, তার জবানবন্দিও শুনবে। দেখা যাক আর কত কাহিনী বানাতে পারে। তারপর যাবে হাসপাতালের তৃষার কাছে। প্রত্যুষ আর হেতিজার জন্য কালকের ভোর হবে অন্ধকার ছেয়ে আর নতুন সূর্য উঠবে প্রেম তৃষার জন্য, নেওয়াজ বাড়ির জন্য। আচ্ছা, ওদের শাস্তি কি হবে? ফাঁসি। চাইলেই তো ওদের বাঁচানো যায়, কিন্তু বাঁচানো কি উচিত হবে? প্রেম তার দাদার দিকে তাকায়। এই লোকটা কত ভুল বুঝেছে সারাটা জীবন, অথচ সেও কেবল তাকে আগলে রাখার জন্য এত কষ্ট বুকে চেপে রাখল। তবে পাপের গল্প কিন্তু পাপীরাই আড়াল রাখে। প্রেম স্মিথ হেসে হঠাৎ দাদুর চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এবার তোমার নিজ সত্যের কথা বলো। তুমি সিদ্দিক নেওয়াজ এত সহজে দমে যাওয়ার মানুষ কি? কোন সত্য তোমার গল্পের রহস্য হয়ে মাটি চাপা আছে? সিদ্দিক নেওয়াজ একটা ঢোক গিললেন। কপাল বেয়ে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা পড়ছে। সে থতমত খেতেই প্রেম বলল, মজা করেছি। আর কোনো রহস্য নয়। এবার সুখের গল্প শুরু হতে চলেছে দাদু। এখনো অনেক কাজ বাকি। তোমার বংশবৃদ্ধির কাজটাও তো হাতে পড়ে আছে। বলেই হাসল প্রেম। সব প্রশ্নের উত্তর জানা মানেই মুক্তি নয়। কিছু রহস্য আছে যা ছুতে গেলেই মানুষ নিজের ভেতরের গোলকধাঁধায় হারিয়ে যায়। তাই কিছু অজানাকে অজানাই থাকতে দেওয়া উচিত, কারণ সেখানে যাওয়া মানে অস্থিরতার এক অন্তহীন নদীতে ঝাঁপিয়ে পড়ার সমান। আর যে রহস্যের শেষে কেবল দহন, সেখানে পৌঁছে কি লাভ? কিছু না জানা মানেই কখনো কখনো বেঁচে থাকা, কারণ সত্যের ভার সব কাঁধ বহন করতে পারে না। প্রেম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ধোঁয়াশা হওয়া একফালি অতীত তারও মনে পড়ে গেল। যেই অতীত সেও লুকিয়ে এসেছে। লুকিয়ে এসেছে কারণ কিছু সত্য বের হলে হয়তো সুন্দর জীবন নষ্ট হতো। সিদ্দিক নেওয়াজের কিছু সত্য তো সে জানে, তবুও আজীবন না জানার ভান করেছে, আর করবেও। তা নিয়ে প্রেমের মাথা ব্যথা নেই। সে আপাতত সুস্থ একটা জীবন চায়, এর বেশি কিছুই নয়। সিদ্দিক নেওয়াজ ভেতর ভেতর একটা নিঃশ্বাস ছাড়েন। মনে পড়ে যায় অতীতের এক ঝলক। রাফা কি সত্যি আত্মহত্যা করেছিল? তার ছেলে পরাগ নেওয়াজ কোথায়? প্রেমের মাহিমিকা কি সত্যি তার স্বামীর হাতেই খুন হয়েছিল? আর তার স্বামী মরল কি করে? ওই অ্যাক্সিডেন্ট কি করে হলো তার? কত কত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি এখনো, তাই না? তাহলে উত্তর খোঁজা যাক। প্রেমের মায়ের খুনটা মূলত হয়েছে প্রত্যুষের হাতেই। তার মৃত্যুর সময় তার স্বামী সবটা দেখে ফেলে। বিষয়টি প্রত্যুষের বুঝতেও সময় লাগলো না। লোকটা যখন সেই দিন রাতেই থানার উদ্দেশ্যে যেতে নেয় তখন প্রত্যুষই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। এমন ভাবে লোকটা আহত হলো যে কথাবার্তা বন্ধ হয়ে বিছানায় পড়ল। মাসখানেক হয়তো বড়জোর বাঁচবে। তাই অযথা একটা রক্ত নিজের হাতে লাগানোর কোনো ইচ্ছে হলো না প্রত্যুষের। আর পরাগ কোথায়? সিদ্দিক নেওয়াজ আরেকটা আহত শ্বাস ছাড়লেন। ছেলের পাপের কোনো ক্ষমা ছিল না, এত নোংরা পাপ মেনে নেওয়া যায় না।
তাছাড়া ওই ছেলে বিপথে চলে গিয়েছিল, তাকে ফিরিয়ে আনাও সম্ভব নয়। মেয়ের পাপকে ধামা চাপা দিয়ে আস্কারা দেওয়ার ফলে ঘটনা এই পর্যন্ত চলে এসেছে। ছেলের বেলায় আর নয়। সেদিন পরাগ যখন নেশা করে বাড়ি ফিরে তখন নিজ হাতে ছেলেকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মোখলেসের মাধ্যমে খুন করান তিনি। আর মাটি চাপা কোথায় দেন? প্রেমের সেই প্রিমরোজ ফুলের বাগানে। প্রেম হয়তো কখনো জানতেও পারবে না তার মাটির উর্বর সার তার বাবার পচনশীল দেহ থেকে নিষ্কৃত হচ্ছে। আর রাফা মেয়েটাও তো পরাগের সমান পাপী ছিল। তবে সে আত্মহত্যা করেনি, বরং তাকেও মেরে সিদ্দিক নেওয়াজের কথায় ঝুলিয়ে দেওয়া হয় ফ্যানের সাথে। পুলিশকে সেইবার টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছে। আসলে টাকা যার, ক্ষমতা তার, এটাই স্বাভাবিক। তবে এসবের আজ সে কখনোই নাতির ওপর পড়তে দিবে না। নাতির ভবিষ্যতে যাতে কেন ঝামেলা না হয়, তাই তো এসব করেছে। খারাপ মানুষদের মাঝে নাতিকে কি করে বেড়ে উঠতে দিত? সিদ্দিক একবার আচোখে প্রেমের দিকে চাইল, বলল, মৃত্যুর আগ পর্যন্ত দাদুভাই তোমার সুখের জন্য লড়ব। প্রয়োজনে তোমার জন্য আরো 1000টা পাপ করতে রাজি। তবুও তোমার চোখে আমার জন্য ঘৃণা আমি সইতে পারবো না। দুনিয়া আমায় ঘৃণা করুক, আপত্তি নেই। তুমি দাদুভাই আমার থেকে দৃষ্টি সরিয়ে নিও না। সইতে পারবো না। তোমার সুখ দেখে মরতে চাই, আর কোনো ইচ্ছে নেই আমার। প্রেম থানার সামনে এসে দাঁড়ায়। দাদুকে বিদায় জানায়। দাদু চলে যাওয়ার সময় তার দিকে কত করুণ চোখে চাইছিল। আহা কি মায়াবী বৃদ্ধ মুখটায়। এই মায়া যেন সর্বদা থাকে। এই বুড়ো মানুষটাকে আর চিন্তায় ফেলতে ইচ্ছে করছে না। থাক না 2-4টে গল্প ভেতরেই দাফন হয়ে। তাতে বরং ভালো কিছুই হবে। দাদুকেও সে কখনো বুঝতে দিবে না মাটি খুঁড়তে গিয়ে বাবার লাশের খোঁজ পেয়েছে সে। মোখলেস চাচার থেকে সব ঘটনা বহু বছর আগেই জেনেছে। প্রেম কল্পনা থেকে বেরিয়ে আসে। হাতের সিগারেটটা ফেলে তৃষার পাশে শুয়ে তার ঠোঁটে চুমু খেতে যাবে তার আগেই তৃষা প্রেমের মুখ চেপে ধরে বলল, হারে বজডাত প্রেম ভাই, দূরে গিয়ে মরেন। শালীর ঘরের বউ তুমি তো মহা চালাক। এই মহিলা ঘুমাস নাই কেন? তোর জ্বালায় বেটা ঘুমাতে পারি। একটু পর পর তোর ভাঙা রেলগাড়ির সাইরেন বাজায়। এই হোয়াট ডু ইউ মিন বাই ভাঙা রেলগাড়ি? শালী রেলগাড়ি ভালোই আছে, চোখ দিয়ে দেখ তোর রাস্তায় ঝামেলা। হিহ, এই দূরে যান, আর কাছে আসবেন না কখনো। প্রেম নাছরবান্দা বেহার মতো বউকে ঠেলে ঠুলে বিছানায় নিজের জায়গা করে নিয়ে বলল, চলো ভাঙার রেলপথটা মেরামত করে নেই। আমি ইয়া বড় ইঞ্জিনিয়ার। বলেই সে ইঞ্জিনিয়ারিং বিড়ি করতে ব্যতিব্যস্ত হয়ে উঠল। কক্সবাজারের মোলায়েম হাওয়া পেরিয়ে গাড়ি যখন পুরান ঢাকার সরু গলিগুলোয় ঢুকল, তৃষার বুকের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন উঠল। ধুলো ভরা পথ, পুরনো ইটের গন্ধ, আর মাথার ওপরে ঝুলে থাকা রঞ্চটা তার, সব যেন তাকে বলছে, স্বাগতম, তুমি আবার ফিরে এলে। প্রেম গাড়ি থেকে নেমে দরজা খুলতেই তৃষার চোখ আটকে গেল সামনের বিশাল লোহার ফটকে। নেওয়াজ কুঠির। এই বাড়ি তার জীবন বদলে দিয়েছে। দাদা সিদ্দিক নেওয়াজ হাত বাড়িয়ে এগিয়ে এলেন। আজ থেকে এই বাড়ি তুমি দেখে রাখবে। বলেই বাড়ির চাবির ছোড়াটা তার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এই বাড়ি তাকে কত যন্ত্রণা দিয়েছে, কত স্মৃতি দিয়েছে, তবু আজ মনে হলো এখান থেকেই তার নতুন সুখের দিন শুরু হতে যাচ্ছে। এবার আর লুকোতে হবে না, ভেঙে পড়তে হবে না, কারণ প্রেম আছে তার পাশে, তার শ্বাসে, তার ভবিষ্যতে। সন্ধ্যায় তৃষা সবচেয়ে বেশি সারপ্রাইজ হয় এই বাড়িতে নিজের বাবা মা আর ভাইকে দেখে। প্রেম আগেই একবার বলেছিল নেওয়াজ বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দেখা করাবে। সে এত ব্যস্ততার মধ্যেও নিজের কথা রেখেছে। সবাইকে একসঙ্গে পেয়ে কি যে খুশি লাগছে। তারই মধ্যে খবর এলো সিমলার বাড়ি থেকে তাদেরকে মেনে নেওয়া হয়েছে। অঙ্কুরের কোনো পরিবার নেই, অনাথ আশ্রমে বেড়ে ওঠা। সিমলাকে বিয়ে করে সুখে রাখার জন্য রাতে জীবন ঝুঁকি নিয়ে অবৈধ বাইক রেস করত। তৃষা কিছু কিছু বিষয় জানে। নীলগিরির হোটেল রুমে একদিন যখন সে রাত করে প্রেমের জন্য আনা পুতুলটার চুল রং করার জন্য হেয়ার কালার আনতে বলে হোটেল কর্মীকে, সেদিন রাতে অঙ্কুরকে হোটেল লবিতে দেখেছিল। ছেলেটার সঙ্গে সেদিন কিছু কথাবার্তা বলে পরিস্থিতি জানতে পারে। আহা মানুষের জীবন, এখন সুখ করতে পারলেই হয়েছে। প্রেমের বাসায় আসার পরই দাদুর সঙ্গে কথা হয়। এখন থেকে নেওয়াজদের পারিবারিক ব্যবসা সে নিজ হাতে সামলাবে। দেরিতে হলেও তো সুবুদ্ধি হয়েছে, এটাই বা কম কিসের। প্রেমাটা এতক্ষণ তৃষার সঙ্গে ছিল। মেয়েটার ওপর এতদিন তলে তলে অত্যাচার হয়েছে, আর সে কেবল চুপিসারে সহ্য করে গেছে সব। দুনিয়াটাও একটা আজব রঙের কারিগর। প্রেমকে কখনোই প্রেমা পছন্দ করত না, ওইসব তার মা হেতিজা ইচ্ছে করে করিয়েছে। যেদিন প্রেমা না করতে চাইতো ওই দিন খাবার বন্ধ করে দিত, রুমে ইচ্ছে মতো শাস্তি দিত। আহা কি জীবন। ভয়ে মেয়েটা চুপ হয়ে থাকত। তৃষা কাঠের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। এই বাড়িটা এখন তারও। যখন খুশি, যেখানে খুশি সেও যেতে পারবে। সে বেডরুমে প্রবেশ করতেই প্রেমের সঙ্গে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে শুরু করে।
হঠাৎ প্রেম পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। সোনা, অলরেডি ভূতের মুভিটা কিন্তু ছেড়েছে, তুমি আসছো না কেন? প্রেম জিজ্ঞেস করেই প্রেম তৃষাকে নিয়ে বেডরুমে গেল। ল্যাপটপে ভূতের মুভি ছেড়েছে। ঘরটা পুরো অন্ধকার। প্রেম আর তৃষার সোফায় পাশাপাশি বসে হরর মুভি দেখছে। হঠাৎ স্ক্রিনে জাম্প স্কেয়ার। তৃষা হালকা চমকে ওঠে, আর প্রেম খুব স্বাভাবিক ভঙ্গিতে তার হাত চেপে ধরে। তৃষা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এই ব্যাটা হারে বজ্জাত প্রেম নেওয়াজ খালি ছোঁয়ার বাহানা খুঁজছে। তৃষা কি এসব ফকিরা জিনিসে ভয় পায় নাকি? ছাহ। তবে কিছুক্ষণের মধ্যেই হরর মুভির শব্দে দুজনেরই গা শিউরে ওঠে। দুজন বসে থাকে কাছাকাছি, অযথায়। তৃষা তখনও বুঝতে পারছে প্রেম নেওয়াজ সুবিধার লোক না, একটু একটু করে কাছে আসা, তাই না? সব বুঝে এই তৃষা, এসব কেন দেখছেন? আমাকে ভয় দেখাতে? প্রেম হাসল, বিক্রিয়া শুরু করার এক ধরনের প্রসেস। বুঝো না আমার সোনা? অন্ধকার রুমের জানালা দিয়ে বাগানের ল্যাম্পপোস্টের হলুদ আলো ঢুকে দেয়ালে হালকা ছায়া ফেলছে। তৃষার শীত শীত করছে। সে সোফা থেকে খাটে উঠে যায়, গায়ে কম্বল জড়ায়। প্রেমও তার পেছনে পেছনে খাটে এসে বসল, গায়ে কম্বল জড়ালো, ল্যাপটপটা তার কোলে। হঠাৎ তার শীতল অবৈধ হাত তৃষার গা ছুতেই সে কেঁপে উঠে। পরমুহূর্তেই প্রেম রেগে বলল, কি বাল পড়েছ? এটার আগামাথা পাই না কেন? আপনি হাত সরান, উঠে ক্লোজেটে যাও। ওখানে দেখো একটা শপিং ব্যাগ আছে, তাতে যা রাখা আছে একবার পরে আসো তো। পারবো না। আমি উঠে নিয়ে আসলে কিন্তু নিজে পরিয়ে দেব। আরে বাবা, যাচ্ছি। শালির ঘরের বউ, কয়দিন পর তোর আন্ডা বাচ্চার বাবা হব, আর তুই কিনা আমায় বাবা ডাকিস? নাউজুবিল্লাহ, আল্লাহ শুইবে না। আরে যাও আগে। কিছুক্ষণের মধ্যেই তৃষা সাদা রঙের একটা মিনি স্কার্ট আর মিনি টপস পরে হাজির হয়। এই ঠান্ডার মধ্যে এসব কি অত্যাচার! প্রেম তৃষাকে নিচ থেকে ওপর পর্যন্ত একবার পরখ করতেই তৃষা লজ্জায় মাথা নিচু করে ফেলল। প্রেম হাত বাড়িয়ে তৃষাকে নিজের কাছে এনে বসায়। গায়ের ওপর কম্বল জড়িয়ে নিজের হাত ভেতরে দিতেই শিরশির করে উঠল তৃষার শরীর। মুখ দিয়ে বেরিয়ে এলো, প্রেম, ডোন্ট মেক অ্যা নয়েজ। তৃষার শরীর যখন এই গরম হাতের উষ্ণতা আর সহ্য করতে পারছিল না, তখন প্রেম বাঁকা হেসে গায়ের ওপর থেকে কম্বল সরিয়ে দেয়। খাটের থেকে নিচে নেমে জিজ্ঞেস করে, ওয়াইন আনছি? উফ, কি গরম যে লাগছে। প্রেম গা থেকে টি শার্ট খুলে সোফার ওপর ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতেই তৃষা তার পেছনে পেছনে নিচে আসে। প্রেম তাকে দেখে গ্রানোফোনের গান ছেড়ে কিচেনে আসে। তৃষাও তার সঙ্গে। হঠাৎ প্রেম তৃষাকে কিচেন টপে বসিয়ে দিল। প্রেমের আবদার মেটাতে মিনি টপসের সঙ্গে মিনি সাদা রঙের স্কার্টটা পরেছে। এত ছোট জামা ইহু জিন্দেগিতে কখনো পরেনি। লজ্জা করছে তার। প্রেম গ্লাসে ওয়াইন ঢেলে তৃষার হাতে এক গ্লাস ধরিয়ে তার সঙ্গে চেয়ার্স করে চুমুক বসিয়ে দিল। পরক্ষণেই গ্লাস রেখে তৃষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার নগ্ন বুক, পরনে কালো রঙের একটা জিন্স প্যান্ট, গলায় চুলতে থাকা কালো রঙা চেইনে গিটারের মতো দেখতে লোকেরটা কেবল ঝুলছে। চুলগুলো এলোমেলো, কি অসাধারণ লাগছে। প্রেম তৃষার মুখের কাছ থেকে আলতো করে চুল সরিয়ে দিয়ে অপেক্ষা না করে শক্ত চুমু বসিয়ে দিল ঠোঁটে। হারালো দুজন অজানা দুনিয়া, অনাক্ষিত ইচ্ছের স্রোতে। গ্রামোফোন ভেতরের রুমে তখনও বাজছে তার আপন তালে। প্রেম তৃষার একসূত্রে গাঁথা মিলনে সাই দিয়ে বাজিয়ে চলেছে আপন সমঙ্গীত। বাহন মাইন জান্নাতে এই খুশনুমা, তুম জহু এই চো মেহেরবান, জিজম এসে জিজম কা ইউন তারুফ হা, এই চো গায়ে হাম স্যানাম রুহ তাকাশে, এক জারে জো চেল দো কাদাম সাথ মাইন, মিল গয় হায় হুমাইন জিন্দাগি কা প্যাটে। হঠাৎ তৃষা হাঁপিয়ে ওঠে। প্রেমের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে অসম্ভব বিষয়। তবে প্রেমের ধ্যান খেয়াল অন্যদিকে। সে তৃষাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। তৃষা প্রেমকে বাধা দিয়ে জিজ্ঞেস করল, এখানে নয়? প্রেম সেই বাধা উপেক্ষা করে তৃষার গলা আলতো করে চেপে ধরে ঠোঁটের গভীরতায় হারিয়ে মৃদু শ্বাস নিয়ে বলে, উহু শোনা, এখানে। পুরান ঢাকায় আসার পর আজকে 1 সপ্তাহ কেটে গেল। এতদিন শুয়ে বসে কাটিয়েছে তৃষা। তবে কাল রাতেই ভার্সিটি থেকে কল এসেছে। সামনে পরীক্ষা, সেই পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে। তৃষার সেই থেকে মাথা কাজ করছে না। একসময় মনে হতো পড়ালেখা ছাড়া জীবন চলবে না, এখন মনে হচ্ছে প্রেমের সঙ্গে প্রেম না করে ভার্সিটি গিয়ে পড়ালেখা করলেই বোধ হয় জীবনটা তেজপাতা হয়ে যাবে। তৃষার ভোরে 2বার বমি হয়েছে। রাতে খাবার বেশি খেয়েছে বলে হয়তো এমন লাগছে। প্রেম ভোরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওই ডাক্তারের কাছে গিয়ে পয়সা নষ্ট করে কে? মাথা ব্যথা হলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ওষুধের লিস্ট বানিয়ে বিল ধরিয়ে আম জনতার টাকা চুষে খায়। একদিন তৃষা প্রেম নেওয়াজের মতোই ভুয়া ইঞ্জিনিয়ার হয়ে ওই ব্যাটাদের ওপর এমন এক্সপেরিমেন্ট করবে না বলেই মুখটা ভেঙচি কাটল। আজ ভার্সিটিতে পৌঁছাতে তৃষার একটু দেরি হয়ে গেল। প্রেম কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। ছুটি হলে নিয়ে যাব, এই বলে। তৃষা মাথা নেড়ে কিছু বলল না।
ক্লাসে ঢোকার সাথে সাথেই তার বুকের ভেতর বিরক্তির হাহাকার উঠল। বায়োলজি, ডিএনএ রিপ্লিকেশন নিয়ে ব্যাখ্যা চলছে। স্লাইডে রঙিন গ্রাফ, শিক্ষকের একটানা গম্ভীর ব্যাখ্যা, সব মিলিয়ে তৃষার মাথা ছিমছিম। প্রেম নেই, ক্লাসে কোনো মজা নেই। বাইরের রোদে চত্বর, ক্যাফেটেরিয়ার গন্ধ সবকিছু যেন তাকে ডাকছে। সে চেয়ারে বসে থেকে থেকে আর না পেরে সাইলেন্টে ফোন বের করে সময় দেখে। মাত্র 10 মিনিট গেছে। উফ, আর কত? তৃষা মনে মনে বলেই আবার সামনে তাকিয়ে থাকার ভান করে। শেষমেশ বিরক্তি চরমে পৌঁছালে সে চুপচাপ বই গুছিয়ে নিল। পেছনের সারি দিয়ে কেউ বুঝবার আগেই বের হয়ে গেল বায়োলজির সেই নিরস লেকচার থিয়েটার থেকে। চত্বরের বাতাসে এসে যেন তৃষার মাথা হালকা হলো। এই জায়গাটা তার কাছে বিশেষ, এখানেই একদিন ঘৃণাভরা চোখে প্রেমের দিকে তাকিয়েছিল। আর এখানেই প্রথম প্রেমের গান শুনে মুগ্ধ হয়েছিল। সে গভীর শ্বাস নিয়ে বেঞ্চে বসল। ফেসবুক খুলতেই চোখ ছানাবড়া। প্রিমরোজ ব্যান্ডের আধারের লাইভ কনসার্ট। মাত্র 2 দিনের মাথায়। তৃষার হাত কাঁপতে লাগলো। এতদিন ধরে অপেক্ষা করা কনসার্ট, অবশেষে। কিন্তু টিকিট কোথায় পাবে? ঠিক তখনই একটা ছেলে এসে তার পাশে বসল। তৃষা গুরুত্ব দিল না, ফোনেই ডুবে রইল। হঠাৎ ছেলেটা বলল, শুনছেন, মানে হ্যালো। তৃষা তাকিয়ে মাপচোক করল। জুনিয়র মনে হচ্ছে। তোমাকে তো আগে দেখিনি। কোন ব্যাচ? ফার্স্ট সেমিস্টার। আপনিও আমার ব্যাচের, তাই না? তৃষা ভেতরে ভেতরে হাসি চেপে রাখল। ছেলেটা যে তাকে পটানোর চেষ্টা করছে তা তার চোখ এড়ায়নি। সে দুষ্টুমি করে বলল, হ্যাঁ, কোনো সাহায্য চাই নাকি? না মানে, আপনাকে সকাল দেখেছিলাম, আবারও দেখলাম। আচ্ছা, একটা সাহায্য চাই। আমার ফোনটা না পাচ্ছি না। যদি আপনার ফোনটা দিয়ে একটু কল দিতেন। তৃষা বুঝতে পারল এই ছেলের যে নাম্বার চাই। আজকালকের ছেলেগুলোও না, সরাসরি কিছু বলতে পারে না। তৃষা একটু ধম করে জিজ্ঞেস করল, হ্যাঁ, সাহায্য করতে সমস্যা নেই। সে ছেলের নাম্বারটা ফোনে ডায়াল করল। তবে কল করল না। কেবল বলল, প্রেমিকা নেই। না, তবে কেউ একজন চাইলেই হতে পারে। সে আরেকটু এগিয়ে বসতেই তৃষা চেপে দূরে সরে বসে। প্রেম নেওয়াজের চোখ তো নয়, যেন বাজ পাখি। কোথা থেকে দেখে ফেলে। কই কলটা দেন। ফোনটা তো খুঁজে পাচ্ছি না। তৃষা ফোনে হাত দেওয়ার আগেই পেছনে থেকে প্রেম এসে তার কাঁধে হাত রেখে পিঠে চাপড় মেরে বলে, ওমা ভাইয়া আপুরা, আপনারা কি কাপল নাকি? সিনিয়র লাগছে। সালাম ভাই, সালাম আপুজান। চা এনে দিব। ছেলেটি গর্বে ফুলে ওঠে। প্রেমের পাশেই অঙ্কুর দাঁড়িয়ে। সেও মজা নিচ্ছে। তৃষার ভয়ে বুক ধুকপুক বাজছে। নিজের জন্য নয়, বরং এই ছেলের জন্য। প্রেম ভান করে ছেলেটিকে ধাক্কা দিতেই সে গুটা খেয়ে উঠে দাঁড়ায় এক মুহূর্তে। পরক্ষণেই প্রেম হেসে বলল, আরে ভাই দেখেন, আপনার পাশের নিচে কি এটা? আমি প্রাণ বাঁচালাম। কি? কার প্রাণ বাঁচালে? আপনার পাশের নিচে বেঞ্চ। আমি আপনার কাঠির মতো শক্তপাছাটা বেঞ্চের ওপর থেকে সরিয়ে বেঞ্চের প্রাণ বাঁচালাম। বলেই সে অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর ছেলেটির কাঁধ শক্ত করে চেপে তাকে নিজের সঙ্গে দিয়ে যায়। যেতে যেতে বলে, চলো ভাই, তোমাকে আজকে পাশের গল্প কাহিনী শোনাবো। একটু চিপায় তো আসো। ছেলেটিকে অঙ্কুর নিয়ে যেতেই তৃষা একবার প্রেমের দিকে তাকালে। জিন্সের পকেট হাত গুজে আছে সে। চোখ দুটো অদ্ভুত ঠান্ডা, আর ঈশায় হালকা জ্বলে ওঠা। তৃষা ঠোঁট কামড়ে হাসি থামালো। প্রেমের মুখ দেখে মনে হচ্ছে আরো 1 সেকেন্ড কথা বললে ওই ছেলেটা বাঁচত না। যদিও জানা আছে চিপায় নিয়ে থেরাপি একটা দিবেই, যাতে পরবর্তীতে সিনিয়র না চিনেই ঠামকি মারতে চলেন না আসে। আর প্রেম নেওয়াজের বউয়ের দিকে নজর দেওয়ার কথা তো মাথায় ভুলেও না আসে। এভাবে তাকিয়ে আছেন কেন? ভয় পাই নাকি? বলেই নাক কুচকালো তৃষা। প্রেম শব্দ না করে তার হাতটা শক্ত করে টেনে তাকে দাঁড় করাতেই সে চেঁচিয়ে বলল, একটা মারাত্মক খবর আছে। শিমলাকে বলতে হবে। সে আগে আসুক, তারপর যাব। ইঁদুরমুখী মুখটা অফ করো দয়া করে। পাপের লেভেল তোমার 1 ধাপ বাড়ছে শালি। বাসায় চলো আগে, ফোনটা যদি না ভেঙেছে আজ। ঈশ্বক, কত নিজের নাম্বার দিয়ে আরেক ছেলেকে কল দিতে যাওয়া। দেই তো নি। আমি না আসলে তো দিতেই। তৃষা কি বলবে না না বলবে ভাবতেই হঠাৎ প্রেমকে বলে উঠল, আই লাভ ইউ, বাট আই ওয়ান্ট টু ফাক ইউ মাই ফাকিং উইচ। বলেই প্রেম তৃষাকে টেনে বাইকের কাছে নিয়ে গিয়ে হেলমেটটা পরিয়ে দিয়ে চোখের ইশারায় বাইকে বসতে বলল। সেই শীতল চাহনিতে তৃষার বুক কেঁপে উঠল। মাইরি, আজ বোধ হয় ডাইরেক্ট দয়ালের দর্শন করিয়ে ছাড়বে এই লোক। তখন সন্ধ্যার রাত। তৃষা প্রেমের সেই বদ্ধ রুমটায় আজকে আবারও পাসওয়ার্ড দিয়ে তা খোলার চেষ্টা করেছে। তবে পারেনি। এখন যেন ওই রুমের পেছনে লুকিয়ে থাকা গল্পটা জানতে তৃষা আরো বেশি আগ্রহী হয়ে উঠছে। আজকে ভার্সিটি থেকে বাসায় আসার পর গোসল করে বাইরে আসতেই একটা শব্দ কানে আসে তৃষার। 1 পা 2 পা দরজা খুলে বাইরে আসতেই কোণের শেষ রুমটার দিকে চোখ যায়। প্রেম দরজা লক করে ভেতর থেকে বের হয়েছিল। তবে প্রেম তৃষাকে দেখার আগেই সে রুমের ভেতর চলে যায়। প্রেম বুঝতে পারেনি। বুঝতে পারলে তো অবশ্যই ভেতরে এসে জিজ্ঞেস করত।
দুপুরে না খেয়েই লোকটা বের হয়। এখনো ফেরার নাম নেই। তৃষার ইচ্ছে করছে না বাসার সামনের কৃত্রিম বনটা পার করে নেওয়াজ কুটিরে যেতে। সে বই হাতে নিয়ে বারান্দায় বসল। হাতে একটা ইংরেজি বই। বইয়ের 18 নাম্বার চ্যাপ্টারে গিয়ে থমকে যায় সে। কেমন যেন শিহরণ কাজ করে তার। হঠাৎ বাইরে থেকে লুফির চিৎকারের শব্দ শুনতে পায়। ঘেউ ঘেউ করছে সে। তৃষা বইটা রেখে উঠে দাঁড়ানোর আগেই বিদ্যুৎ চলে যায় তার। একটা ভয়ে গা ঝাঁকুনি দিয়ে উঠে তার। ফোনটা কোথায় পাচ্ছে না। অন্ধকার হাতরে কোনো মতে খাটের কাছে যেতেই শুনতে পায় হাঁটার শব্দ। সিঁড়ি বেয়ে কেউ উপরে আসছে। শব্দ বাড়ে, সঙ্গে তার ভেতরের আতঙ্ক। আচ্ছা, সে কি হাতের বইয়ের গল্পের ভেতরে প্রবেশ করেছে নাকি সবটা কেবল স্বপ্ন? ভাবতে না ভাবতেই সেই শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে এটাও তো ভয়ের আরেকটা কারণ। তৃষার দরজায় তখনও পাসওয়ার্ড মারা। যেই হোক না কেন ভেতরে আসতে পারবে না। তবে সবটা তৃষার ভুল ধারণা। দরজা খুলে গেল। তৃষা ভয়ে খাটের কোণে গিয়ে চুপসে বসে থাকে। এমনিতেও প্রত্যুষের সেই সব বিভীষিকাময় অত্যাচারের কথা এখনো ভুলতে পারেনি সে। কখনো পারবেও না। ওইসব তাকে তাড়া করে বেড়াবে। লোকটা লম্বা চওড়া। ছায়া দেখা যাচ্ছে কেবল অন্ধকারে। লোকটি পকেট থেকে একটা সিগারেট বের করল। তা অন্ধকার ধরাতেই এক ঝলক তাকে দেখা গেল। তবে সবটা এত জলদি হলো তৃষা দেখার সুযোগ পেল না। লোকটা সিগারেটের ধোঁয়া ছেড়ে 1 পা 2 পা করে এগিয়ে এসে তৃষার সামনে বসতেই সে বলে কেঁপে উঠল, ইয়োর ফিয়ার গিভস মি প্লেজার। লোকটি দেশলাই জ্বালিয়ে তৃষার সামনে ধরতেই এবার তার গাঢ় বাদামি রঙের ফক্স আইগুলো তৃষার চোখে ধরা দেয়। তৃষা মুহূর্তেই আওড়ায়, প্রেম আপনি? কেন? অন্য কাউকে আশা করেছিলেন নাকি সোনা? ভূতের মতো ভয় দেখিয়েছেন কেন? কারণ আমি তোমাকে ভয় দেখাতে ভালোবাসি। আমার ভালোবাসা খুব শক্ত আর হিংস্র, বুঝলে তো? প্রেম তার নীতিতে প্রেম দিতে ভালোবাসে। সবার থেকে আলাদা সে। আলাদাভাবেই রোমান্স করতে সে পারদর্শী। তৃষা উঠে দাঁড়িয়ে পড়ল। কি ভয়টাই না পেয়েছিল। এমা প্যান্ট ভিজে যায়নি তো? আরেকটু হলে অবশ্যই যেত। শালার জীবন। প্রেমও উঠে দাঁড়ায়। তৃষার গালে আলতো করে হাত দিতেই শীতল স্পর্শে কেঁপে উঠে তার বুক, তার সর্বাঙ্গ। কি করছেন? করলাম কোথায়? তবে করব। ইস, এখন মুড নেই। আচ্ছা, এত বড়লোক হয়ে লাভ কি? যদি বাসায় কারেন্ট না থাকে? আপনার বাসায় জেনারেটর বা আইপিএস নেই? আমার বাসায় আমি আছি, তাতে পোষাবে না। আবার জেনারেটর আর আইপিএস কে দিয়ে কি করবে? চরিত্র ঢিলা হয়ে গেল নাকি? আরে যন্ত্রের কথা বলেছি। আইপিএস আর জেনারেটর মেশিন। মেশিনের সুইচ বন্ধ করে দিয়েছি। প্রেম। প্রেম সুগন্ধি মোমবাতিটা জ্বালালো। পরপর কয়েকটা। তাতেই রুমে একটা মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোমার দিকে তাকাবো, আর তুমি আয়নার দিকে। মানে? প্রেম কথা না বাড়িয়ে মোমের আলতো আলোতে রুমের সুদীর্ঘ আয়নার ওপর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে তৃষাকে তার সামনে দাঁড়া করালো। তৃষা তখনও বুঝতে পারছেন না এই উন্মাদ প্রেম নেওয়াজ কি চাইছে। হঠাৎ আলতো করে প্রেম তৃষার চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছের সেই বাটারফ্লাইটা ছুঁয়ে দেখল। তারপর তাতে আলতো চুমু বসিয়ে দিল। মুহূর্তেই তা মৃদু কাঁপনে বদলে গেল। তৃষার ছটফটানি, উত্তপ্ত নিঃশ্বাস প্রেমের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সে তৃষাকে আরো গভীর স্পর্শে ডুবিয়ে দিল। তৃষা তার স্পর্শে যত বেশি মরিয়া হচ্ছে, প্রেমের ঠোঁটের কোণের হাসি যেন ততই বেড়ে চলেছে। তৃষার শিহরণে চোখ দুটো বন্ধ হয়ে আসতেই প্রেম আলতো করে তার গাল চেপে ধরে তাকে আয়নার দিকে তাকাতে বাধ্য করল। তারপর হাসকি কণ্ঠে ফিসফিস করে বলল, আয়না থেকে চোখ সরাবে না। আজকে আমি তোমাকে দেখব, আর তুমি আয়নায় নিজেকে দেখবে সোনা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে প্রেম তৃষা। প্রেম নেওয়াজ তৃষাকে বুকে জড়িয়ে রেখেছে। পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তো বিটার হার্ট। প্রেমের গলায় আদরের গাম্ভীর্য, ভালোবাসা কেমন লাগলো? তৃষা লজ্জায় গম্ভীর মুখে বলল, ইসরে, আপনি আবার জিজ্ঞেস করছেন? বেহা লোক একটা। প্রেম হেসে ফিসফিস করল, বউয়ের জন্য বেহা হওয়া দোষের না, গুণের। বুঝলে তো? না, বুঝিনি। তৃষার ঠোঁটে ক্ষীণ অভিমান। আসো তাহলে আবার বুঝাই। প্রেম আরেকটু কাছে টানল। একটা দিব ধরে। তৃষা ধমকে উঠল, তুমি দিলে আমার নিতে বাধা কিসে? প্রেম, আচ্ছা আচ্ছা, সরি সোনা। প্রেমের স্বর বদলে গেল। তৃষা একটু চুপ থেকে বলল, প্রেম, আপনাকে একটা কথা জানানোর ছিল। সেটা একটু পরে শুনি। বলেই প্রেম তৃষাকে নিয়ে উঠে দাঁড়াল। তারপর বলল, আগে একটু চোখ বন্ধ করো। একটা জিনিস দেখানোর আছে। আবার কি? তৃষা বিরক্ত হলেও চোখ বন্ধ করল। আরে, একটু দেখোই না। তৃষা চোখ বন্ধ করতেই প্রেম তার হাতের তালুর ওপর কিছু একটা রাখল। এবার চোখ খুলো, সে ফিসফিস করে বলল। চোখ মেলতেই তৃষার নিঃশ্বাস থমকে গেল। তার হাতের তালুতে ঝকঝকে দুটো ভিআইপি কনসার্ট টিকিট, সেই প্রিমিয়াম ব্যান্ডের, যেটা দেখার জন্য সেই কবে থেকে সে তার বুকের ভিতর বইতে থাকা কঠিন স্বর সামলাচ্ছে। তৃষার চোখ বিস্ময় বড় হয়ে গেল।
এমা, এটা এটা তো সেই কনসার্টের টিকিট। প্রেম মাথা নিচু করে হাসল। তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেবল বলল, বিটারহার্টের স্বপ্ন পূরণ করাটা আমার নিজের চেয়েও বেশি জরুরি, আন্ডারস্ট্যান্ড শোনা। কনসার্টের রাত। আকাশে ঝকঝকে তারা, বাতাসে কেমন একটা আর্দ্রতা। শহরের আলো দূরে ঝলমল করছে, কিন্তু এখানকার মঞ্চ আলোর ঝলকে যেন এক আলাদা জগৎ তৈরি করেছে। তৃষা ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের চোখের সবটুকু খেয়াল করতে লাগলো। মঞ্চ সাজানো হয়েছে ঝকঝকে রঙিন লাইটে, লাল নীল সব আলো একসাথে নাচছে, বিটের সঙ্গে তাল মেলাচ্ছে। ব্যান্ডের যন্ত্রপাতি ঝকঝক করছে, গিটার, ড্রাম, কিবোর্ড সবকিছু যেন পেশাদার নিখুঁত। মঞ্চের পাশে কয়েকটা বিশাল স্ক্রিনে ব্যান্ডের লোগো জ্বলজ্বল করছে। ধীরে ধীরে ভিড় জমছে। সবাই উত্তেজনায়, মুখে হাসি, চোখে উদ্দীপনা। তৃষা ভিড়ের মাঝে দাঁড়িয়ে চারপাশ দেখল, কেউ লাইটের দিকে তাকিয়ে, কেউ ফোনে মুহূর্তগুলো ধরে রাখছে, কেউ গান গাইছে। কনসার্ট এখনো শুরু হয়নি। তৃষা শিমলার দিকে তাকালো। অঙ্কুরের হাত ধরে আছে সে। দুজনের কি মাখো প্রেম। তৃষা একটা নিঃশ্বাস ছাড়ল। তার পাশে যে প্রেম নেই। তৃষার আজকের দুপুরের কথা মনে পড়ে গেল। দুদিন ধরে করা পরিকল্পনা সব নষ্ট হলো। আজকে দুপুরে তৃষা জরুরি কিছু জিনিসপত্র যখন প্যাক করছিল তখন প্রেম তার সঙ্গেই ছিল। হঠাৎ তার একটা কল এলো। কথা বলে কল রাখতেই প্রেম বলল, বিটারহার্ট, একটা জরুরি রেসের শিডিউল পড়ে গেছে। স্পন্সররা আজই সময় দিয়েছে। মিস করা মানে পুরো টিমের ক্ষতি। তৃষা কথা শেষ হতে দিল না। মানে আপনি আজ কনসার্টে যেতে পারবেন না? ওপাশে ভয়ানক নীরবতা। তারপর প্রেম খুব আস্তে করে বলল, চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে আসতে। প্লিজ রাগ করো না, সোনা। তৃষা ঠোঁট কামড়ায়। চোখ হঠাৎই ঝাপসা হয়ে আসে। যে স্বপ্নটা বুকে লালন করছিল, আজ সেই দিনে প্রেম থাকবে না। কথা বলতে বলতে গলা ধরে আসে। ঠিক আছে। কাজটা আগে করা দরকার, অন্তত একজন বাইক রাইডার হিসেবে তো এসব তৃষাকে বলতেই হতো। তৃষা একবার টিকিটের দিকে তাকালো। টেবিলের ওপর রাখা ভিআইপি টিকিট দুটো যেন উপহাস করছে, একটি যাত্রী অনুপস্থিত। গাড়িতে তুলে দেয় তৃষাকে প্রেম। প্রেম নিজে যেতে পারছেন না বলে অঙ্কুরকে পাঠিয়ে দিয়েছে। আর শিমলা তো আছেই। দেখা যাক পুরান ঢাকার কাজ শেষ করে ঢাকায় পৌঁছানো যায় কিনা। তৃষার কিছুই ভালো লাগছে না। এখানে এত মানুষের ভিড়, সুবিশাল একটা স্টেডিয়াম, তবে যাকে সে খুঁজছে সে তো নেই। তৃষার আজ কিছুতেই মন বসছে না। এত মানুষের ভিড়ে তার শ্বাসরুদ্ধ লাগছে। সুবিশাল এই স্টেডিয়াম, চারদিকে আলো, ধাতব শব্দ, তীব্র উত্তেজনা। অথচ যার সন্ধান সে করছে, যে মুক্তিকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন, সে তো নেই। প্রেমের অনুপস্থিতি তার চারপাশের উজ্জ্বলতা ধুয়ে মুছে যেন নিস্তেজ করে ফেলছে। কিন্তু ঠিক তখনই চারদিকের হট্টগোল আচমকা চূড়ান্তে পৌঁছে গেল। মানুষের ঢেউয়ের মতো গর্জন ছড়িয়ে পড়ল স্টেডিয়াম জুড়ে। শিমলা তৃষার বাহু ধরে টেনে ফিসফিস করে বলল, আরে পেছনে দেখ তৃষা, আধার আসছে। তৃষা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই মুহূর্তটা থমকে গেল। দর্শক সারির মাঝখান দিয়ে সোজা স্টেজ পর্যন্ত একটি সরু আলোর পথ তৈরি হয়েছে। সেই পথ ধরে এগিয়ে আসছে কালো হুডি পরা দীর্ঘদেহী এক পুরুষ। তাকে ঘিরে আছে 15-20 জন নিরাপত্তা কর্মী। হুডির নিচে তার মুখ পুরোপুরি ঢাকা। কেবল মাস্কের ওপরে থাকা চোখ দুটো স্পটলাইটের আঘাতে ঝলসে উঠছে। দুই পাশে দাঁড়ানো মানুষজনগুলো তাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, কেউ কেউ সিকিউরিটির বাহু এড়িয়ে সামান্য সামনে ঝুঁকে পড়ছে। ভিড়ের উত্তেজনা এতটাই তীব্র যে মনে হয় মুহূর্তের ব্যবধানে দাঙ্গার মতো বিশৃঙ্খলা শুরু হতে পারে। তৃষার ভিআইপি সিটটি ঠিক সেই পথের একেবারে সামনে। তাই আধারকে এত কাছ থেকে দেখার ভাগ্য তারও হলো। স্পটলাইটের কঠিন আলোয় কালো হুডির ছায় আরো গভীর হয়ে ওঠে, আর সে যখন কাছে আসে, তৃষার চারপাশের সমস্ত শব্দ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। তবে এত নিরাপত্তাকর্মীর ভিড় ঠেলে তার দেখা পাওয়া আসলেই অনেক মুশকিল। স্টেজের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। চারপাশে গাঢ় নীল অন্ধকারের ঢেউ নেমেছে। কেবল মাঝখানের স্পটলাইটটি ধীরে জ্বলে উঠছে। একটি সূক্ষ্ম, রূপালী আলোর সরু স্তম্ভ, যেখানে দাঁড়িয়ে আছে কালো হুডি পরা আধার। তৃষার নিঃশ্বাস আটকে যায়। পুরো স্টেডিয়াম জুড়ে অতল নিস্তব্ধতা। হাজার মানুষের ভিড় থাকা সত্ত্বেও কারো গলা থেকে শব্দ পর্যন্ত বেরোচ্ছে না। যেন সবাই একসাথে শ্বাসরোধ করে বসে আছে এই মুহূর্তটির অপেক্ষায়। হঠাৎই স্টেজের পেছনে থেকে মৃদু সাউন্ডের কম্পন উঠল। ড্রামের ধুকধুক শব্দ বাজল। আধারের গায়ের সঙ্গে একটা গিটার। সেই ইলেকট্রিক গিটারের ধোঁয়াটে সুর বেজে উঠল। আধার স্পটলাইটের নিচে তার ইলেকট্রনিক গিটার বাজিয়ে গান ধরল। প্রেমেরই আবেশে আমার বারেবার বুক ভাসে, তোমারই উষ্ণ প্রেম তৃষায় আমি হারিয়ে ফেলি শুধুই আমায়। গানটা শেষ হলো নিভে যাওয়া মোমের শিখার মতো। মুহূর্তেই সেই নীরবতা ভেঙে ছুঁড়ে ফেলল পুরো স্টেডিয়াম। একসাথে হাজার কণ্ঠ ফেটে পড়ল, মুখটা দেখাও আধার, মুখটা দেখাও। ফেস রিভিল, ফেস রিভিল। একবার হুডি খুলে দেখাও, মাস্ক ওপেন।
চিৎকার, করতালিতে মুখরিত চারদিক। মিডিয়ার ক্যামেরার আলোর ঝলকানিতে পুরো স্টেজ চলসে উঠল। তৃষার ভেতরটাও দুলে গেল। আধার এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা পাথরের মূর্তির মতো ছিল। চিৎকারে তার হুডির ছায়া মৃদু দুলে উঠল। মাস্কের নিচে তার ঠোঁটের রেখা দেখা যায় না, কিন্তু তবুও মনে হলো যেন সে মৃদু হাসল, নাকি তৃষাই ভুল দেখল। তবে যদিও আলোর কারণে ভালো করে চোখটাও দেখতে পাচ্ছে না, তবুও চেনা লাগছে, খুব চেনা। স্টেডিয়ামের আলো আবার কিছুটা ম্লান হলো। আধার মাইকের সামনে এগিয়ে এসে গলা পরিষ্কার করল। নিঃশব্দতা নেমে আসার আগেই তৃষার বুক ধড়ফড় করতে লাগলো। এবার কি সে মুখ দেখাবে, নাকি আবার অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকবে? আধার মাস্ক মুখের ওপর থেকে সরানোর আগে হুডি নামিয়ে দিল। তার কানের ইয়ারপিসটা এখন স্পষ্ট। তবে তৃষার বুকের আতঙ্ক যেন আরো বেড়ে গেল। কি আন্দাজ করছে সে? হঠাৎ শীতল সেই কণ্ঠস্বর ভেসে এলো মাস্কের নিচ থেকে, এই গানটা আমার নিজের লেখা, নিজের সুর করা। গানটি আমার ভালোবাসার চিহ্ন, তাই যাকে ঘিরে এই গান তাকে গানটি উৎসর্গ করলাম। এতদিন আপনারা অন্ধকারের গায়ক আধারকে চিনেছেন, আজকে আধারকে অন্ধকার থেকে ফিরিয়ে আনা আলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। বলেই সে তৃষার দিকে তাকায় এবং মুখ থেকে মাস্ক খুলে বলল, মাই বিটার হার্ট, মাই প্রিমরোজ, কাম হিয়ার। তৃষা এখনো বুঝতে পারছে না সে কি জেগে স্বপ্ন দেখছে নাকি বাস্তব। এখনো কি ঘুমের মধ্যে আছে। তার শরীর অবিশ্বাসে কাঁপছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানোর মতো নয়। তৃষার ভেতর ঢেউয়ের মতো কাঁপুনি উঠল। চারপাশের মানুষ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। কেউ আশ্চর্যে, কেউ উত্তেজনায়, কেউ অবিশ্বাসে। পর মুহূর্তে জনতার ভিড় চেয়ারে ঠুকঠুক আওয়াজ তুলে, হাত উঠিয়ে, গলা ভেঙে চিৎকার করে তাকে স্টেজে যেতে বলতে লাগলো। পাশ থেকে সিংনা ঠেলে দিয়ে বলল, আরে যা জলদি। দুলাভাইয়ের সারপ্রাইজ দেওয়ার লেভেল তুঙ্গে। তৃষার হাঁটু কাঁপতে কাঁপতে সে এগিয়ে যায় মঞ্চের দিকে। লাইটগুলো সরে গিয়ে পথ তৈরি করে দেয় তার জন্য, যেন পুরো কনসার্ট তার এক পা সামনে বাড়ানোর অপেক্ষায়। মঞ্চে পা রাখা মাত্র প্রেম নেওয়াজ তৃষার হাত নিজের মাইকের সামনে তুলে ধরে নরম গভীর কণ্ঠে বলল, এই হলো আমার আলোর উৎস, আমার স্ত্রী তৃষা নুজায়াত, যাকে এক অসীম ভালোবাসায় ভালোবাসি আমি। তৃষার চোখে জল জমে, গলার কাছে ঢেউয়ের মতো কিছু আটকে যায়। সে এখনো ভাবতে পারছে না এটা কি সত্যি ঘটছে, নাকি সে এখনো কোনো অপার স্বপ্নে ডুবে আছে। কিন্তু প্রেমের হাতের উষ্ণতা, তার চোখের গভীরতা, আর সেই ঘোষণা যে তাকে পুরো বিশ্বের সামনে স্ত্রী বলে পরিচয় করিয়ে দিল, সবই বলে দিচ্ছে এটা আর স্বপ্ন নয়, এটা তার জীবনের সবচেয়ে বাস্তব মুহূর্ত। প্রেম তৃষার চোখের জল আলতো করে মুছে দিয়ে বলল, এই দিনটার জন্যই আমার এত অপেক্ষা ছিল। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো তৃষা। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? তৃষা, তোমাকে ভালোবাসি। এই যে আজ সকলকে সাক্ষী রেখে বলছি, তোমায় আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি এভাবেই এই আধারের জীবনে আজন্ম জন্মদাগের মতোই থেকে যাবে তো? তৃষা আর নিজেকে থামাতে পারল না। হাজারো মানুষের সামনে হুড়মুড় করে আধারের বুকে ঢুকে গেল। চারদিকে দর্শকের চিৎকার, করতালি, আলো ঝলমলে উন্মাদনা, পুরো পরিবেশ মুহূর্তেই আরো মুখরিত হয়ে উঠল। প্রেমও অবাক না হয়ে পারে না, তবে সেই অবাকের মাঝেই সে তৃষাকে শক্ত করে জড়িয়ে নেয়। তৃষার চোয়ালে আলতো হাত রেখে গভীরভাবে চোখে চোখ মিলায়। সেই দৃষ্টির পরেই এক ছটকায় হাজারো মানুষের সামনে তৃষার ঠোঁটে চুমু এঁকে দিল প্রেম। জনের ঠোঁট এক হয়ে যায়, স্টেডিয়াম যেন নিঃশ্বাস ফেলে তাকিয়ে থাকে। কিন্তু ঠিক সেই সময় তৃষার শরীর ঢলে পড়ে। একই প্রেম ধরে ফেলে তাকে। স্টেজের সামনে মানুষ হাহাকার। প্রেমের চোখে বিস্ময়। ওমা, চুমুর পাওয়ারে তার বউটা সত্যিই অজ্ঞান হয়ে গেল নাকি? হা করে গেল প্রেম। আয় হায়, সর্বনাশা কাণ্ড। এখন কি সবাই বলবে স্বামীর চুমু সহ্য করতে না পেরে বউ স্টেজেই জ্ঞান হারিয়ে ফেলল? প্রেমের মনে মনে আফসোস। হায় রে প্রেম, কাল সকালের ব্রেকিং নিউজের জন্য তৈরি হয়ে যা বাপু। হাসপাতালের জ্ঞান ফেরার পর তৃষা পিটপিট করে তাকাতেই প্রথমে যাকে দেখল তার নাম প্রেম নেওয়াজ। তৃষা চারপাশে একবার ভালো করে তাকালো। নাকে ফিনাইলের একটা গন্ধ আসছে। প্রেম তার সামনেই বসা। সে তৃষার হাত ধরে জিজ্ঞেস করল, এবার ঠিক লাগছে তো? বলো সোনা, শরীর ঠিক আছে তো? ঠিক করে খাওয়া দাওয়া করো না। যা খাও ওই জাঙ্ক ফুড। আজ থেকে তোমার ওইসব খাওয়াও বন্ধ একেবারে। আমার কি হয়েছে? এখানে কেন আমরা? প্রেমের রাগ উঠল। আবার এই মেয়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে রেগে গিয়ে বলল, তুমি মা হয়েছ আর আমি বাবা হয়েছি। এখন তোমার ডেলিভারি করে আমি আমার আবিষ্কৃত প্রোডাক্টটা বের করতে এসেছি। হঠাৎ রুমের ভেতর ডাক্তার প্রবেশ করে বলল, আরে আমি তো এখনো খবরই দেয়নি। এক্ষুনি বাচ্চার খবর কি করে জেনে গেলেন? যাই হোক, সবে তো 1 মাসের কাছাকাছি। ডেলিভারি হতে অনেক সময়। এত তাড়াহুড়োর কিছু নেই।
প্রেম, তৃষা দুজনেই ডাক্তারের দিকে তাকালো। প্রেম কপাল কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মানে? আরে আপনি বাবা হতে চলেছেন। আচ্ছা আপনি সেই আধার না? আমি আপনার অনেক বড় ফ্যান। একটা অটোগ্রাফ দেওয়া যাবে? প্রেম চমকে উঠে। কি প্রতিক্রিয়া দেওয়া উচিত আপাতত বুঝতে পারছেন না। খুশিতে হুঁশজ্ঞান হারিয়ে উঠে ডাক্তারের কাছে যায়। আবার জিজ্ঞেস করে, কি বললেন আপনি? আবার বলেন, আমি আপনার ফ্যান। অটোগ্রাফ দেওয়া যাবে? এর আগে আপনি বাবা হতে চলেছেন। প্রেম খুশিতে আত্মহারা হয়ে ডাক্তারের গালে চুমু খেয়ে বসে। যখন হুঁশে আসে তখন দেখতে পায় ডাক্তার তার দিকে অবাক করা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রো। প্রেম কি বলবে তার আগেই ডাক্তার তাকে বলল, আমিও যখন প্রথমবার আমার বউয়ের প্রেগনেন্ট হওয়ার খবর জানতে পারি তখন আমিও এরকম আত্মহারা হয়ে গিয়েছিলাম। তারপর কি ডাক্তারকে চুমু খেয়েছিলেন? না ডাক্তার তো আমি ছিলাম। তো কাকে খেয়েছিলেন? নার্সকে। তারপর? তারপর আর কি? আমার বউ আমাকে দিয়েছে। কি দিয়েছে? কিক মেরে ছেড়ে দিয়েছে। তাই কষ্টে নার্সকেই বিয়ে করে ফেলেছি। প্রেম জলদি তৃষার কাছে এসে বসে বলে, বউ আমায় ছেড়ো না। আমি ঠোঁটটা গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে আসবো। তৃষার হাসি পেল। এই লোকও না। তবে সে তো বলেই গেছে। আসলেই কি সে মা হতে চলেছে? খুশিতে তৃষা প্রেমকে জড়িয়ে ধরতেই প্রেম ডাক্তারকে ইশারা করে, ভাই টু মাচ পার্সোনাল কাজ করব। একটু যদি বাইরে যেতেন। ডাক্তার ভ্রু কুঁচকে বের হয়। মনে মনে হয়তো একটাই প্রশ্ন, টু মাচ পার্সোনাল কাজ কারবার করে তো প্রোডাক্ট অর্ডার তো দিয়েছেই। এখন আবার কি করবে? তবে মনে মনে এসব বললেও মুখে বলল, আমার অটোগ্রাফটা। প্রেম তীক্ষ্ণ চাহনিতে তার দিকে তাকাতেই সে বলে উঠল, আচ্ছা বাবা যাই, চোখ গরম করেন কেন? প্রেমের কোনো কিছু গরম করার দরকার নেই। সে নিজেই গরম। পাশ থেকে তৃষা হেসে বলল, তাই তো বলি আপনার নেই কেন শরম? তখন ভোর হবে। পুরান ঢাকা থেকে সিদ্দিক নেওয়াজ ছুটে এসেছিলেন রাতে খবর পেয়ে। সিদ্দিক নেওয়াজ পুরো হাসপাতালের মিষ্টি বিতরণ করেছেন। সবাই কত খুশি। প্রেমা, মোখলেস, শিমলা, অঙ্কুর সবাই বাচ্চার খবর পেয়ে দারুণ খুশি। একে তো মাঝে হঠাৎ কনসার্ট শেষ করতে হয়েছিল বলে দর্শক চিন্তায় পড়ে গেছে। হাসপাতালের আসতেও প্যারা নিতে হয়েছে। মিডিয়া চারদিকে। এখন কি আর প্রেম নেওয়াজ শান্তি পাবে? কি একটা অবস্থা। প্রেম যে বাবা হতে চলেছে সেই খবরটাও ট্রেন্ডে চলে গেছে। রাতটা আজকে ঢাকাতেই থাকবে। তৃষা মাঝ রাতে হাসপাতাল থেকে ফিরে ক্লান্ত হয়ে গিয়েছিল। তবে এখনো ঘুমায়নি। প্রেমের বুকের ওপর শুয়ে আছে। প্রেমের হাতটা তার পেটের ওপর। সে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশ ফিরে বলল, ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু? আপনার কোনটা চাই, ছেলে নাকি মেয়ে? একটা হলেই হলো। আমি চাই তুমি আর আমি মিলে ছোট্ট এক আমরা জন্ম দিই, আর কিছুই না। যে আমাদের প্রেমের প্রমাণ হবে। না, যে আমাদের প্রেমকে বাঁচিয়ে রাখবে। প্রেম তৃষাকে জড়িয়ে ধরল। তৃষা চোখ দুটো বন্ধ করল। এবার যতটা সময় স্বামীর বুকে আরাম করে ঘুমিয়ে নেওয়া যায় আর কি। আজ 1 সপ্তাহ হয়েছে পুরান ঢাকা থেকে প্রেম, তৃষা সকলে ফিরেছে। আসার পর কত নিয়ম কানুন যে এই লোকটা তৈরি করলো। ঝুঁকা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এত নিয়ম কানুন কি মানা যায়? রাত তখন 10টা বাজে। আজকে তৃষা নেওয়াজ বাড়িতেই থাকবে। এই বাড়িতে প্রেমের দোতলায় এত বিরাট একটা রুম আছে সেটা এই তো 2 দিন আগে জানলো। পুরোটা গানের সরঞ্জাম দিয়ে ভরপুর। এই কারণেই প্রেম কখনো জানতে দেয়নি এখানে যে তারও একটা রুম আছে। আর ওই কাঠের বাড়ির যেই রুমটায় প্রেম তৃষাকে যেতে দেয়নি কখনো সেটাও গানের জিনিসপত্র। প্রেম যখন প্রথম দিন জানতে পেরেছিল তৃষা প্রিমরোজ ব্যান্ডের ভক্ত, তখন থেকেই ঠিক করেছিল একদিন তাকে সারপ্রাইজ দিবে। যেই সারপ্রাইজের কথা সে কখনো ভুলতে পারবে না। তাছাড়া ওই সিমলাটাও কত শয়তান হয়েছে, অঙ্কুর তাকে জানানোর পরও একটু বলল না। যাক ব্যাপার না। তবে মনে হচ্ছে বাংলাদেশ আর বেশি দিন থাকা হবে না। প্রেমের আমেরিকা থেকে মিউজিক অফার এসেছে। আর সে পারিবারিক ব্যবসাটাও সেখানে থেকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আজকে তৃষার জরুরি কাগজগুলো নিয়ে বাইরে গেছে প্রেম। নির্ঘাত পাসপোর্টের জন্য। তৃষা প্রেমার রুমে 1 পা 2 পা করে গেল। মেয়েটাকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করে সে। মেয়েটাও তাকে সময় দেয়। তৃষা প্রেমার রুমে যেতেই দেখল সে গান ছেড়ে নাচানাচি করছে। তৃষা আর লোভ সামলাতে পারল না। প্রেমার থেকে রিমোটটা নিয়ে সাউন্ড বাড়াতেই প্রেমা বলে উঠল, ওমা কত সাউন্ড দিয়েছ। প্রেম ভাই শুনলে কেলাবে। তার আসতে দেরি আছে। সে এখনো বাইরে। আর নাচানাচির জন্য গান একটু বাড়িয়েই দিতে হয়। চলো একসঙ্গে নাচি। কিন্তু তোমার তো নাচানাচি এখন একেবারে বন্ধ। বাবুর বাবা জানতে পারলে বাবুর ফুফু সহ মার খাবে। বাবুর বাবা জানলে তো। আর আমি আজকেই রিলস ভিডিওতে দেখেছি নাচানাচি করলে বাবু হেলদি হয়। এটা একটা এক্সারসাইজ বুঝলে তো ননদিনী। ওহ তাই নাকি? আরে হ্যাঁ।
তাহলে চলো তো নাচি। দুজনেই আগামাথা ছাড়া নাচ দিতে ব্যস্ত। কোনো নৃত্য শিল্পী এই নাচ দেখলে মির্কির রূপ বলে আখ্যায়িত করত সিউর। কিন্তু তাতে কি আসে যায়? যেই তিরিংবিরিং মনে আনন্দ যোগায় মূলত সেটাই হচ্ছে নৃত্য। হঠাৎ গানটা বন্ধ হয়ে যেতেই প্রেমা আর তৃষা থেমে যায়। তৃষা বিরক্তি নিয়ে বলে, উফ, এই ঘোড়ার ডিম চুপ হয়ে গেল কেন? হঠাৎ প্রেমা তৃষার পেছনের দিকে তাকায়। কাপা গলায় বলে, মা, নেপে ছনে দেখো। তৃষা বিরক্ত নিয়ে বলল, পেছনে কে? যেমনে কাঁপছ যেন হারে বজ্রাত হাইব্রিড করলাটা চলে এসেছে। বলেই তৃষা পেছনে ফিরে দেখল দেয়ালের সঙ্গে হেলান দিয়ে এক হাত পকেট গুজে দাঁড়িয়ে আছে প্রেম নেওয়াজ। অন্য হাতের রিমোটটা যেটা তৃষা খাটের ওপর ছুঁড়ে ফেলে নাচানাচি করছিল। প্রেমের শীতল দৃষ্টি দেখে তৃষার কলিজা হাতে চলে আসে। কি করবে এখন? আল্লাহ, আজকে তোমার বকা একটাও মাটিতে পড়বে না। তৃষা মেকি হাসি দেওয়ার চেষ্টা করে বলল, রেয়াব নি কখ ন এসেছেন। প্রেম কিছু বলল না, কেবল বাঁকা হাসল। তবে ওই হাসির সুবিধার না। আজকে নির্গাতেই ফুটো কপালে আরো দুটো ফুটো করবে মিস্টার প্রেম নেওয়াজ। তৃষা রুমের মধ্যে মাথা নিচু করে বসে আছে। আপাতত রুমের দরজা লাগানো, পালানোরও পথ নেই। এবার একেবারে জায়গা মতো প্রেম নেওয়াজের ফাঁদে পড়েছে সে। জীবনে এভাবেও কেউ বাঁশ খায়, যদিও এখন বাঁশ খেতে খেতে খাদ্যের তালিকায় তা অতি পছন্দের হয়ে গিয়েছে। প্রেমের গায়ে একটা সাদা শার্ট। তাকে দেখলে এই শীতের মধ্যেও উষ্ণতা অনুভব করে তৃষা। তাই তাকানো যাবে না। এমনিতেই ব্যাটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রেম বলে উঠল, লুক অ্যাট মি। তৃষা তাকালো না। তা দেখে প্রেম তার থুতনিতে আঙুল দিয়ে মুখটা উপরে তুলে বলল, তোমাকে নিষেধ করেছিলাম না ওসব করতে? বলো কেন অবাধ্য হয়েছ? মানে? চুপ। যেটা বলেছি সেটার উত্তর দেও। আচ্ছা, আর হবে না সরি। এই যে কানে ধরছি, নাক মুলছি। এত সাধারণ ক্ষমা আমার দরবারে গ্রহণযোগ্য নয়। তুমি যতবার কথার অবাধ্য হবে আমি ততবারই তোমাকে নতুন নতুন ভাবে শাস্তি দিব। আর ইউ রেডি? তৃষা চুপ করে থাকে। প্রেম তাকে টেনে কাছে এনে তার ঘাড়ে চুমু খেল। তৃষার শরীর কেঁপে উঠল। খামচে ধরল সে প্রেমকে। স্পর্শ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ল তৃষার মরিয়া হয়ে ওঠার মাত্রাও। তবে হঠাৎ করেই প্রেম থেমে গেল। তৃষাকে ছেড়ে দিয়ে বলল, যাও ঘুমিয়ে পড়ো। প্লিজ প্রেম, আমাকে ভালোবাসুন। প্লিজ, আমি শাস্তি চাই। কিন্তু তুমি তো এখন প্রেম। কিছু হবে না। প্রেম মুচকি হেসে তৃষাকে কোলে তুলে আলতো করে বিছানায় শুয়ে দিল। বাতি বন্ধ করে হারিয়ে গেল দুজন দুজনের মধ্যখানে। সকাল সকাল আজকে সিমলা এসেছিল। তৃষা ফোনে মায়ের সঙ্গে কথা বলে মাত্রই ফোনটা রাখল। প্রেমের আজকে গানের রেকর্ডিং আছে। সে স্টুডিওতে গেছে। অঙ্কুরও গেছে তার সঙ্গে। ওদের ফিরতে আজকে দেরি হতে পারে, তাই সিমলাকে অঙ্কুর তৃষার কাছে রেখে গেছে। এমনিতেও সিমলা বাসায় একাই থাকে। তৃষার বোধ হয় এই সেমিস্টার মিস হয়ে যাবে। কাল রাতেও প্রেম ওয়াশিংটন যাওয়ার কথা বলছিল। এখন সিয়াটলে শিফট হবে নাকি ফোর্কস সেটা সেই ভালো জানে। আরেকটা ব্যান্ডের সঙ্গে যে কোলাবোরেশন করেছে, একটা চুক্তিপত্র হয়েছে। চুক্তি শেষ হলে বাংলাদেশ ফিরে আসবে। তবে এতগুলো দিন তো আর মিস্টার প্রেম নেওয়াজ বউ ছাড়া বিদেশে থাকতে পারে না। আর এখন তো বউয়ের সাথে বাচ্চাও আছে। এই সময় দরকার হলে ক্যারিয়ার ছাড়বে, তবুও বউকে গর্ভবতী অবস্থায় একা রেখে কখনোই সে দূরে যেতে পারবে না। তৃষা ভেবেছিল প্রেমের বাড়ি ফিরতে হয়তো অনেক দেরি হবে। তবে সে বিকেলের আগেই বাড়ি ফিরে আসে। প্রেমের কাঠের বাড়িতে আন্ডার পার্কিংয়ের জায়গা আছে, যা পেছনের দিকে অবস্থিত। প্রেমকে আরো অনেকবার সে পথে আসতে দেখেছে, তবে আসতেই পারে। মাথায় উল্টাপাল্টা কিছু আসেনি। আজকে প্রেম তৃষাকে সেই পার্কি লডে নিয়ে আসে। এখানে এসে তৃষার চোখ ছানাবড়া। মনে হচ্ছে পৃথিবীর সব দামি বাইকগুলোকে কালেকশন করে আস্ত একটা গোডাউন বানানো হয়েছে এখানে। তৃষা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই বাইকগুলোর দিকে। শেষে প্রেম তুড়ি বাজাতেই সে হাসতে বাধ্য হয়। প্রেম হাঁটু গেড়ে তৃষার সামনে বসল। পেটে একটা চুমু দিয়ে বলল, তোমাকে অনেক ভালোবাসি বিটারহার্ট, মাই প্রিমরোজ। তৃষা প্রেমের থুতনিতে আঙ্গুল স্পর্শ করিয়ে তাকে দাঁড় করিয়ে বলল, চলুন আরো একবার বাইক রাইড হয়ে যাক। মোটেও না, একবার প্লিজ। যদি বাইক রাইড না করতে দেন তাহলে বুঝবো আপনি আমাকে কম ভালোবাসেন। শালীর ঘরের বউ, এগুলোই তো খালি করতে পারো। যাও গিয়ে জামা বদলে এসো। তবে গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করব। ততক্ষণে যদি না আসতে পারো তাহলে তোমার বাইক রাইড করার সুযোগ শেষ হয়ে যাবে। তখন প্রেম পুরোটা শেষ করার আগেই তৃষা দৌড়ে বাড়ির দিকে দৌড়ায়। প্রেম চিন্তায় পড়ে যায়। পেছনে থেকে বলে, আরে আস্তে বউ, তুমি এখন আর বাচ্চা নও। তৃষার তৈরি হয়ে বের হতে পাক্কা আধ ঘন্টার সময় লাগে। তৃষা আসতেই প্রেম হাতঘড়ির দিকে তাকিয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে বাইকে বসে পড়ল। তৃষা চারপাশে একবার তাকিয়ে বলল, আমার বাইকটা বের করেননি? একটু করলে কি এমন হতো? পেছনে উঠে বসো। মানে কি?
5 মিনিট সময় দিয়েছিলাম, তুমি আমার এক্সট্রা 25 মিনিট খরচা করেছ। তোমাকে যে এই শীতের মধ্যে বাইরে নিয়ে যাচ্ছি এটাই অনেক। তৃষা হাবার মতো বাইকে উঠেছে। বাইক বাড়ির সীমানা ছেড়ে হাইওয়েতেই পৌঁছাতেই তৃষা পেছনে থেকে প্রেমকে খোঁচা দিতে শুরু করলো। একটু পর পর এখানে ওখানে স্পর্শ করা। প্রেম বারবার নিজের আত্মরক্ষার জন্য তৃষার হাত ছাড়িয়ে নিচ্ছে, যা দেখে তৃষা আরো মজা পাচ্ছে, তার দুষ্টুমির মাত্রা বাড়ছে। শেষে প্রেম হেলমেটের নিচ থেকে বলল, ছি জুনিয়র, আমার মতো শুদ্ধ পুরুষকে একা মান ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করছো। বলে দিচ্ছি একেবারে মামলা করব। মানহানির মামলা। ওরে আমার শুদ্ধ পুরুষ, শুদ্ধতা দিয়ে বাচ্চা পয়দা করে ফেলেছেন আপনি, এখন শুদ্ধগিরি দেখাচ্ছেন। তোমার বিশ্বাস হয় না আমি যে শুদ্ধ পুরুষ? তাহলে চলো আশেপাশে কোথাও থেমে তোমায় প্রমাণ দেখাচ্ছি। শুইয়ে আপনার সুই ঘুরে ফিরে এক জায়গাতেই আটকায়। হ্যাঁ, আমার সুই ঘুরে ফিরে তোমার সুতোয় গিয়ে থেমে যায়। তবে গবেষণা মোতাবেক সুই কিন্তু মেয়ে। আরে হ্যাঁ, সুই মেয়ে আর সুতো ছেলে। তাই সুইয়ের মধ্যে মানুষ সুতোকে ঢুকিয়ে দুটোর বিক্রিয়ায় সেলাই কার্য করে। সুই আর সুতোর বিক্রিয়া না হলে বউ সেলাইয়ের জন্ম কি করে হতো বলতো? বিষয়টা চিন্তার। কিন্তু তৃষা হঠাৎ পিছন থেকে প্রেমের পিঠে আস্তে করে একটা চিমটি কাটল। প্রেম একটু চমকে তাকাতে না তাকাতেই তৃষা দু হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাস্তায় গাড়ির আলো লাফিয়ে লাফিয়ে ছুটে যাচ্ছে। সামনেই পোস্তগোলা ব্রিজের লালচে আলো জ্বলজ্বল করছে। প্রেমের চোখ সে আলোতে আটকে নেই। শহরের ব্যস্ত রাস্তায় তার মন নেই আজ। ব্রিজের নিচ দিয়ে চলে যাওয়া নদীর দিকে কোনো এক টান তাকে টেনে নিচ্ছে যেন। চলো অন্য কোথাও যাই, প্রেম নিচু স্বরে বললে তৃষা ভ্রু কুঁচকায়। কোথায়? প্রেম হাসে, জবাব না দিয়েই হাত ধরে টেনে নেয়। ব্রিজের পথ তারা এড়িয়ে চলে, সোজা নেমে যায় সদরঘাটের দিকে। সদরঘাটে নদীর সোজা জল, মানুষের ভিড় আর রাতের অদ্ভুত চঞ্চলতা। কোলাহলের মাঝে প্রেম তৃষাকে নিয়ে উঠে পড়ে একটি লঞ্চে। সেই পুরনো রাতটার পুনরাবৃত্তি হয়। সেই একই লঞ্চে এটা, একই যাত্রী তারা। তবে সেই দিন আর আজকের দিনের মধ্যে কতখানি পার্থক্য! লঞ্চ ছাড়তেই ক্রমে শহরের আলো ছোট হয়ে আসে, শব্দগুলো থেমে যেতে থাকে। খোলা ছাদের ওপরে উঠে আসে তারা। আকাশ অসীম নীল কালো, আর তারারাও আজ যেন একটু বেশি উজ্জ্বল। নদীর জলে লঞ্চের কাটতে থাকা ছোট ছোট ধাক্কা, বাতাসের ঠান্ডা আজ সব মিলিয়ে রাতটা গভীর হয়ে উঠছে। তারা জন পাশাপাশি দাঁড়ায়, হাত অদৃশ্যভাবে ছুঁয়ে থাকে। বাতাস তৃষার চুল উড়িয়ে দেয়, প্রেমের গালে শীতল স্পর্শ লাগে। বাইরে কি ঠান্ডা! তৃষা কাপা গলায় বলে। প্রেম হালকা হাসে, নিজের জ্যাকেট খুলে তার কাঁধে জড়িয়ে দেয়। নদীর জল কালো আয়নার মতো, আর সেই আয়নায় তারাভরা আকাশ জনের অনুচ্চারিত অনুভূতিকে প্রতিফলিত করছে। এই রাত, এই নদী, আর এই বাতাস সেদিনের মতোই, কেবল তারা দুজন আজ একটু বেশি কাছাকাছি। নদীর বাতাস থেমে থেমে এসে তৃষার মুখে লাগে, চুলের গোছা উড়িয়ে যায়। প্রেম পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে, চোখে কোনো শব্দ নেই, কিন্তু যেন অগণিত কথা জমে আছে। লঞ্চ নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তৃষা আস্তে করে বলল, প্রেম, আপনি কি পুরোটা জীবন এভাবেই পাশে থাকবেন? শুধু ভালো দিনে না, খারাপ দিনেও? প্রেম সোজা তাকায়, তার চোখে দীর্ঘশ্বাস নেয়। আমি পাশে থাকব। কেবল তোমার সুখের সাথী হয়ে নয়, তোমার কান্নার দায়িত্ব নিতেও। তৃষা ভ্রু কুঁচকে হালকা হেসে ওঠে, যদি কখনো আমি আপনাকে ক্লান্ত করে ফেলি? প্রেম কাঁধে হাত রেখে বলে, ক্লান্তি হয় কাজের, ভালোবাসার নয়। তৃষা নিঃশব্দে বলল, তাহলে যদি আমি বদলে যাই? যদি আমরা বদলে যাই? প্রেম উত্তর দেয়, সময় বদলাবে, রং বদলাবে, স্বভাব বদলাবে, শুধু একটা জিনিস বদলাবে না, তুমি আমার আপন হওয়ার সত্যি। তৃষা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ নামিয়ে বলে, আপনি এত নিশ্চিন্ত কেন? প্রেম তার হাত ধরে দৃঢ়ভাবে বলল, কারণ তোমাকে পাওয়ার পর জীবনটা আর প্রশ্ন নেই, সবই এখন উত্তর। তৃষা তার হাত আরো শক্ত করে চেপে ধরে। তাহলে আমরা একসাথে, শুধু এখন নয়। প্রেম হাসে, থমকে গিয়ে ফিসফিস করে, সময় যত দূরেই যাক, শ্বাস যতদিনই থাকুক, আমরা জনে একই পাশে থাকব। হয়তো পথ বদলাবে, বয়স বদলাবে, স্মৃতি বদলাবে, কিন্তু হাতটা নয়। তৃষার চোখ ভিজে ওঠে। আপনি কি সত্যিই আমার পাশে পুরো একটা জীবন কাটিয়ে দিতে চান? প্রেম কপালে চুমু খেয়ে বলে, আমি শুধু জীবন কাটাতে চাই না, তোমার জীবনের অংশ হিসেবে আজীবন থাকতে চাই। তৃষা নদীর জলের দিকে তাকালো। পেটে একবার হাত দিয়ে বলল, তাহলে বলুন তো এখন ভালোবাসা কি? ভালোবাসা এখন আর দুজনের আবেগ না, তিনজনের দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ। হৃদয়ের সাথে আরো একটা ছোট্ট প্রাণকে সুরক্ষার প্রতিজ্ঞা। আমরা কি সত্যি জীবনভর এমনই থাকব? হ্যাঁ। আমরা দুজন হয়ে পথ শুরু করেছিলাম। এখন আমরা তিনজন হয়ে জীবন শেষ করব। প্রেম ঝুঁকে বসল।
তৃষার পেটের ওপর আলতো করে হাত রেখে চুমু খেল। বলল, এই যে নেওয়াজ বাড়ির নতুন সদস্য, পাপ্পা এখন একটু তোমার মাম্মাকে আদর করবে। তুমি লক্ষ্মী বাচ্চার মতো ঘুমু দাও তো। তৃষার সেই কাণ্ড দেখে হাসি পেল। সে লজ্জায় এক মুহূর্ত অপেক্ষা করল না। যেই শীত কেবিনে যেতে হবে। সে হাঁটা শুরু করতেই প্রেম তার যাওয়ার পথে চেয়ে রইল। সাদা প্যান্টের পকেট হাত গুজে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে গান ধরল। কি আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তোলে। জেগে ওঠে ঘুমনো আশা। প্রেম আর অপেক্ষা করল না। দৌড়ে গিয়ে শক্ত করে ধরল তৃষার হাত। কপালে চুমু দিয়ে বলল, আমার শেষের গল্পে থেকে যাও। এক অসীম গল্পকার হয়। গল্পের পর গল্প জুড়ে যাক। তোমায় পাওয়ার আমৃত্যু প্রেম তৃষা নিয়ে। সমাপ্ত।